वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে শুভ সন্ধ্যা। আমরা আজ কারক প্রকরণ দেখব। তার আগে আমাদের সংজ্ঞা প্রকরণের একটু অংশ বাকি ছিল, সেটা একটু দেখে নেব। তারপরে সেটা শেষ করে আমরা আমাদের কারক প্রকরণে প্রবেশ করব। আমাদের যে সংজ্ঞাটা আমাদের বাকি ছিল তার মধ্যে অন্যতম হলো বিভাষা। যে ব্যাকরণে বিভাষা কাকে বলা হয়, তাহলে সেখানে বলা হচ্ছে নবেতি বিভাষা। এক সূত্র আছে, নবেতি বিভাষা। এই সূত্রের দ্বারা বিভাষা সংজ্ঞা করা হয়। এখানে সংজ্ঞা হচ্ছে বিভাষা, আর নবেতি এর যে সঙ্গী। তাহলে বিভাষা কাকে বলা হয় ব্যাকরণে? না, বলা হচ্ছে ন বা ইতি বিভাষা। ন মানে নিষেধ, আর বা মানে বিকল্প। তাহলে ব্যাকরণে নিষেধ এবং বিকল্পকে বিভাষা নামে ডাকা হয়। এখানে ন শব্দ অথবা বা শব্দকে কিন্তু বিভাষা বলা হয়নি, কিন্তু নয়ের যে অর্থ নিষেধ আর বায়ের অর্থ বিকল্প, তাকেই কি বলা হয়? বিভাষা বলা হয়। তাই ন শব্দের দ্বারা নিষেধ না করলেও অথবা বায়ের দ্বারা বিকল্প না করলেও যেখানে অন্য শব্দের দ্বারাতেও বিকল্প করা হয়, তাহলে সেটাকেও কিন্তু বিভাষা বলা হয়। ওর জন্য ব্যাকরণে যেখানে যেখানে অন্য তারস্যাম পাওয়া যায়, যেমন কারক প্রকরণে আমরা একটা সূত্র পাবো ধ্রি ক্রুর অন্য তারস্যাম, এরকম আরো অন্যান্য জায়গায় আমরা পাই, তাহলে সেগুলো বিভাষা। কেন? কারণ সেখানে অর্থ বিকল্প বা শব্দটা না থাকলেও সেটা কি হয়ে যায়? বিভাষা হয়ে যায়। তার জন্য বললো ন বা ইতি। ইতি শব্দ আছে, তাই ইতি শব্দ তাই অর্থটাকে বোঝায়। যদি ন বা বিভাষা যদি বলতো, তাহলে ন বা এই দুটো শব্দের বিভাষা সংজ্ঞা হতো। যখনই ইতি লাগিয়ে দেওয়া হলো তখনই হয়ে গেল যে ন বা এই দুটোর যে অর্থ তাকে বিভাষা বলল। তাহলে নয়ের অর্থ নিষেধ আর বায়ের অর্থ বিকল্প, তাদের কি হয়ে যায়? বিভাষা সংজ্ঞা হয়ে যায়। ওর জন্য বলা হচ্ছে নিষেধ বিকল্পয়োহ বিভাষা সংজ্ঞা স্যাৎ। নিষেধ এবং বিকল্প এই দুটিকে বিভাষা নামে ডাকা হয়। এবং এই যে বিভাষা আছে, সেই বিভাষা তিন প্রকার। কি কি? প্রাপ্ত বিভাষা, অপ্রাপ্ত বিভাষা আর প্রাপ্ত বিভাষা। তাহলে এখানে প্রাপ্ত বিভাষা মানে যার অলরেডি প্রাপ্তি ছিল, সেখানে যদি কি করা হয়, যে সেখানে যদি বিকল্পে প্রাপ্তি হয় তখন তাকে বলা হয় প্রাপ্ত বিভাষা। যদি কোনো জায়গায় অলরেডি আগের থেকে নিত্য প্রাপ্ত ছিল, তাহলে সেই জায়গাতে যদি আমার কি হয়? বিকল্পে প্রাপ্ত হয়, তাহলে সেখানে কি হবে? তাহলে সেই জায়গাটাকে বলা হয় যে সেটা হচ্ছে প্রাপ্ত বিভাষা। কেন? তার কারণ হচ্ছে যে সেইখানে আগে থেকে প্রাপ্ত ছিল, ওর জন্যই ওর নাম দেওয়া হয় প্রাপ্ত বিভাষা। যেমন যদি আমরা একটা উদাহরণ নিই, একটা সূত্র তোমরা হয়তো শুনে থাকবে, প্রথম চরম তয়াল্পার্ধ কতিপয় নিমাশ্চ বলে একটা সূত্র আছে। এবং সেইখানে যারা অজন্ত পুংলিঙ্গ প্রকরণ পড়েছো, সেইখানে দেখতে পাবে যে কিছু শব্দ ছিল এইটার মধ্যে, যে শব্দগুলোর কিন্তু ওখানে কি আছে? পাঠ ছিল। তার ফলে ওখানে সর্বাদিনী সর্বনামানি এটার দ্বারা অলরেডি কিন্তু প্রাপ্ত ছিল। তা সত্ত্বেও এখানে এই যে বলা হলো এই সূত্রের দ্বারা আবার সর্বনাম সংজ্ঞা হবে বিকল্পে, তার দ্বারা এখানে হচ্ছে প্রাপ্ত বিভাষা। তার মানে এক কথায় সহজ করে বুঝলে, যেখানে আগে থেকে প্রাপ্ত ছিল সেইখানে যদি আবার কি করা হয়? বিকল্পে যদি প্রাপ্তি হয়, তখন তাকে বলা হয় প্রাপ্ত বিভাষা। তারপরে বলছে অপ্রাপ্ত বিভাষা, যেখানে আগে থেকে প্রাপ্ত ছিল না কিন্তু সেখানে যদি বিকল্প হয় তখন বলে অপ্রাপ্ত বিভাষা। আর প্রাপ্ত বিভাষা মানে কিছু শব্দের প্রাপ্ত ছিল, তার যদি বিকল্পে করা হয়। কিছু শব্দের প্রাপ্ত ছিল না অলরেডি, তাদেরও যদি বিকল্প করা হয় একই সূত্রে, তখন তাকে বলা হয় প্রাপ্ত বিভাষা। কিন্তু ফ্যাক্টটা জেনে রাখলেই হবে, যখন আমাদের প্রসঙ্গ আসবে তখন সেগুলো যথাস্থানে উদাহরণ দেওয়া হয়। তাহলে এখানে আমরা এইটুকু জেনে রাখবো যে নিষেধ এবং বিকল্প এই দুটোই কি নামে ডাকা হয়? বিভাষা নামে ডাকা হয়। তারপরে আমাদের সংজ্ঞা আসছে প্রগৃহ্য সংজ্ঞা। এই প্রগৃহ্য সংজ্ঞাটা
আমরা যখন সন্ধি প্রকরণ পড়বো তখন এটা নিয়ে আমরা চর্চা করবো। তাই প্রগৃহ্য সংজ্ঞাটা এখন আমরা এটা নিয়ে চর্চা করব না। এটা অচ্ছন্দী প্রকরণ যখন হবে তখন বলা হয়। সর্বনাম স্থান বলা হয়ে গিয়েছিল, হ সংজ্ঞা বলা হয়ে গিয়েছিল, এরপরে আসছে সর্বনাম সংজ্ঞা। তাহলে সর্বনাম কাকে বলে, তার জন্য ব্যাকরণে কি সূত্র আছে না, সূত্র আছে সর্বাদিনী সর্বনামানি। সর্বাদিনী সর্বনামানি তার মানে হচ্ছে যে সর্ব আদি যারা শব্দ আছে তাদেরকে ব্যাকরণে সর্বনাম বলা হয়। তাহলে সর্ব আদি বলতে কি, তাহলে এইখানে একটা জিনিস জেনে রাখতে হবে যে ব্যাকরণে যে সূত্র হয়, সূত্রের লক্ষণ কি, অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম অস্তোভম অনবদ্যঞ্চ সূত্রম সূত্রবিদো বিদুহু। অল্পাক্ষরম যেখানে অক্ষরের সংখ্যা অল্প হয়, তাই সেই অক্ষর অল্প করার জন্য পাণিনি একটা কৌশল অবলম্বন করেছেন। যেমন পানির অষ্টাধ্যায়ী আছে যেখানে সূত্র পাঠ আছে, তেমনি ধাতু পাঠ আছে যেখানে ধাতুগুলোর কালেকশন করা হয়েছে, তেমনি একটা আছে যার নাম হচ্ছে গণপাঠ। গণপাঠে কি করা হয়, গণপাঠে শব্দের কালেকশন করা হয়। আমার ধরে নেওয়া গেল একটা কাজ আমার 50টা শব্দের হবে, তাহলে সেই 50টা শব্দ যদি সূত্রে বলা হয়, তাহলে সূত্র তার অল্পাক্ষর থাকবে না, সূত্রের আকার অনেক বড় হয়ে যাবে। তাই সেখানে সূত্রের আকার লঘু করার জন্য কি করা হয়, সেই 50টা শব্দের মধ্যে প্রথম শব্দটা নিয়ে নেওয়া হয়, দিয়ে বলা হয় ওই আদি শব্দের এই কাজটা হবে। যেমন আমরা যদি একটা প্রসিদ্ধ সূত্র নিই, অজাদ্যতষ্টাপ, যে আমরা জানি স্ত্রীলিঙ্গে টাপ প্রত্যয় হয়, স্ত্রী প্রত্যয় হয়, যেন অজ, অজা, অশ্ব। সেইখানে এই যে অজাদ্যতষ্টাপ, অজাদি, তার মানে অজ, অশ্ব, এইটা অনেক শব্দ হয়, তার মধ্যে শুধু বলছে অজাদি শব্দ থেকে টাপ প্রত্যয় হয়। এখানেও ঠিক বলেছে সর্বাদিনী সর্বনামানি, তাহলে সর্ব আদি শব্দগুলি সর্বনাম হবে। তাহলে আদি বলতে কে, তাহলে আদি বলতে সর্বাদি গণ বলে একটি গণ আছে, যার পৃষ্ঠা কোথায় আছে, গণপাঠে দেওয়া আছে। সেই সর্বাদি গণে বলা আছে যে সর্বাদি কারা কারা। তাহলে সেইখানে আমাদের সুবিধার জন্য আমি এখানে সর্বাদি গণটা আমরা যদিও গণপাঠে থাকে কিন্তু আমরা এখানে নিয়ে চলে এসেছি, এবং সেই গণটা আমরা পাচ্ছি কিরকম, মানে এটা পাচ্ছি এই যে এখান থেকে শুরু করে সর্বা বিশ্বা উভা উভয়া দাতারা দাতামা অন্য অন্যতারা ইতারা, এইভাবে যে আমরা শব্দগুলো যে এখানে পাচ্ছি, তাহলে সর্বা বিশ্বা থেকে একদম শুরু করে এই যে ভবতু কিম, এই শব্দগুলো হচ্ছে সর্বাদি গণের মধ্যে পড়ে। এর সংখ্যা আছে 35টা। এখানে বলা আছে সর্বাদয়শ্চ পঞ্চত্রিংশৎ, তাহলে সর্ব প্রভৃতি শব্দগুলি, প্রভৃতি সর্ব আদি কেন বলেছে, দেখো সর্ব বিশ্ব উভা উভয় ডাতার ডাতামা অন্য অন্যতর, এই যে লিস্টটা আছে তার আদি শব্দ সর্ব, তাহলে সর্বাদি শব্দ যারা তারাই সর্বনাম হবে। তাহলে এখানে সর্বনামটা হচ্ছে সংজ্ঞাপদ আর সর্বাদিনী হচ্ছে সঙ্গীপদ। আর এই সর্বনাম শব্দটার মধ্যেই লুকিয়ে আছে যে সর্বনাম কাকে বলে। তাহলে সর্বনাম কথা তাৎপর্য হচ্ছে সর্বেশাম নাম সর্বনাম, তাহলে যেটা সবার নাম হতে পারে তাকে কি বলা হয়, সর্বনাম বলা হয়। যেমন আমরা যদি লোকে দেখি রাম শ্যাম যদু মধু, রাম কাউকে বিশেষ লোককেই বোঝায়, সবার নাম রাম হতে পারে, কিন্তু আমি যদি সে, সে রামকেও বলা যায়, শ্যামকেও বলা যায়, সীতাকেও বলা যায়, মাতাকেও বলা যায়, ভগবানকেও বলা যায়। তাহলে সে হচ্ছে সবার নাম, তাই জন্য সে হচ্ছে সর্বনাম। তাহলে এইখানে যেগুলো আছে, তাহলে সর্বা বিশ্ব উভয়া উভয়া ডাতারা ডাতামা, এই যেগুলো আছে এগুলো সব হচ্ছে সর্বনাম, মানে এগুলো সকলের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তার জন্য এদের নাম হচ্ছে সর্বনাম। তাহলে সর্বনাম কে কে হবে, তারা লিস্ট করা আছে, সেই লিস্টে 35টি শব্দ আছে, সেগুলো হচ্ছে সর্বা বিশ্ব উভয়া উভয়া থেকে শুরু করে একদম ভবতু কিম পর্যন্ত। তাহলে যদি আমার প্রশ্ন আসে সর্বাদিনী সর্বনামানি, এইখানে সঙ্গীকে তাহলে সর্বাদিনী, সংজ্ঞাকে সর্বনামানি, সর্বাদি কটা মানে সর্বাদির সংখ্যা কটা, তাহলে সর্বাদয়শ্চ পঞ্চত্রিংশৎ মানে 35, 35টা। ঠিক, তাহলে এটাই সর্বনাম সংজ্ঞা, এর বাইরে এখানে কিছু বলার মতো নেই। ঠিক আছে, তারপরে আমাদের আসছে নিষ্ঠা সংজ্ঞা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাকরণের নিষ্ঠা কাকে বলে, তাহলে তার জন্য সূত্র পাচ্ছি আমরা
ত তবতু নিষ্ঠা, ত তবতু, এখানে উকারটা যেটা আছে সেটা দীর্ঘ উকার আছে, কেন আছে? যেমন সাধুহু, সাধু, সাধবহ, তাহলে সাধু শব্দের দ্বিবচনে কি হয়ে যায়? সাধু। যেমন এখানে ত তবতু, তাহলে এখানে দ্বন্দ্ব সমাস আছে। যেমন রামশ্চ কৃষ্ণশ্চ, রামকৃষ্ণ দ্বিবচন হয়, এবং তশ্চ তবতুশ্চ, ত তবতু দুটো প্রত্যয় নিষ্ঠা। তাহলে ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়কে ব্যাকরণে নিষ্ঠা নামে ডাকা হয়। তাহলে এখানে সংজ্ঞা হচ্ছে নিষ্ঠা, আর সঙ্গী হচ্ছে ত তবতু। তাহলে ত আর তবতু এই দুটি প্রত্যয়কে ব্যাকরণে কি নামে ডাকা হয়? নিষ্ঠা নামে ডাকা হয়। তাহলে যদি প্রশ্ন দেয় নিষ্ঠা প্রত্যয় কহ অস্তি, ত প্রত্যয়, ত্বা প্রত্যয়, শত্রি প্রত্যয়, সানচ প্রত্যয়, তাহলে কি করতে হবে? ত প্রত্যয়, তা প্রত্যয়। ঠিক আছে। তাহলে ঘুরিয়ে ফিরে দিতে পারে, অন্য অপশন দিতে পারে ত তবতু, সূত্র দিল, দিয়ে ডিতে দিল এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি তে যেতে হবে। ত আর তবতু দুটোকে কি নামে ডাকা হয়? নিষ্ঠা নামে ডাকা হয়। এরপরে আমাদের একটা খুব ভাইটাল সংজ্ঞা আসছে, যেই সংজ্ঞাটার নাম হচ্ছে নদী সংজ্ঞা। তাহলে ব্যাকরণে নদী কাকে বলে? তা নর্মালি আমরা লোকে নদী কাকে জানি? লোকে নদী বলতে গঙ্গা, যমুনা, সরস্বতী সকলকেই নদী জানি, কিন্তু ব্যাকরণে এরা কিন্তু নদী নয়। তারা গঙ্গা, যমুনা এরা নদী নয়। কেন নয়? একটু পরেই বুঝতে পারবে। তাহলে নদী কাকে বলে? তার জন্য সংজ্ঞা সূত্র কি আসছে? ইউ স্ত্রিয়াখ্যৌ নদী, ইউ স্ত্রিয়াখ্যৌ নদী। তাহলে এখানে নদী হচ্ছে সংজ্ঞা, আর ইউ স্ত্রিয়াখ্যৌ হচ্ছে সঙ্গী। তাহলে ইউ স্ত্রিয়াখ্যৌ এটা হচ্ছে সঙ্গী, তাহলে ইউ স্ত্রিয়াখ্যৌ একে নদী বলে। তাহলে ইউ মানে কি? তাহলে ইউ এখানে পদচ্ছেদ করতে হবে, দীর্ঘ ই যুক্ত দীর্ঘ উ। তাহলে এখানে ইকো অনাচি দিয়ে ইয়ের জায়গায় অন্তস্থ জ হয়ে গেছে, দীর্ঘ উকারে ইউ রূপ হয়ে গেছে। তাহলে ইউ এখানে পদচ্ছেদ কি? দীর্ঘ ইকার দীর্ঘ উকার। এইটা একটু ভালো করে মাথায় রাখতাম, অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় ইউ স্ত্রিয়াখ্য নদী, এখানে ইউ বলতে কি বোঝো, বা ইউ এখানে পদচ্ছেদ কি আছে? অপশন দিয়ে দিল হস্যইকার দীর্ঘ উকার, হস্যইকার হস্য উকার, দীর্ঘইকার হস্য উকার, দীর্ঘইকার দীর্ঘ উকার। তাহলে কোন অপশন যাবে? দীর্ঘ ইকার দীর্ঘ উকার। তাই মাথায় রাখতে হবে পদচ্ছেদ। তারপরে আসছে স্ত্রীয়াখ্যৌ, স্ত্রী। তাহলে দীর্ঘ ই আর দীর্ঘ উ যেটা পেলাম, দীর্ঘ ই মানে ইকারান্ত, আর দীর্ঘ উ মানে উকারান্ত। তাহলে এক কথায় দীর্ঘ ইকারান্ত স্ত্রী, আর দীর্ঘ উকারান্ত স্ত্রী। তার মানে হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, আর দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এদেরকে ব্যাকরণে নদী নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? নদী। যেমন একটা শব্দ হচ্ছে গৌরী, উকারান্ত স্ত্রী শব্দ, যেমন হচ্ছে বধূ। তাহলে এই যে গৌরী শব্দ, বধূ শব্দ, অথবা নদী শব্দ, অথবা পার্বতী শব্দ, তাহলে এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ না স্ত্রীলিঙ্গ শব্দ নয়? এবং শেষে দীর্ঘ ইকার আছে, শেষে দীর্ঘ উকার আছে, তাই এগুলোকে আমি কি বলবো? নদী বলবো না বলবো না? বলবো। গঙ্গা, তাহলে গঙ্গা নদী না নদী নয়? নদী নয়। নয় কেন স্যার, নদী? নদী নয়। নদী নয়। দীর্ঘ উকার বা দীর্ঘ ইকার নেই। হ্যাঁ, তাহলে গঙ্গা লোকে নদী হলেও ব্যাকরণে নদী নয়। কেন? এইখানে দীর্ঘ ইকারান্ত কিন্তু নেই, অথবা দীর্ঘ উকারান্ত নেই, আকারান্ত আছে। তাই ব্যাকরণে গঙ্গা কিন্তু নদী নয়। যমুনা হবে না, নর্মদা হবে না, কাবেরী হবে। কেন? হবে স্যার। কাবেরী দীর্ঘ ইকারান্ত। দীর্ঘই কারান্ত। তাহলে দীর্ঘ ইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দকে ব্যাকরণে কি নামে ডাকা হয়? নদী নামে ডাকা হয়। আর কোন সূত্র আছে? হ্যাঁ, নদী সংজ্ঞা করার জন্য আমরা ব্যাকরণে তিনটে সূত্র পাই। একটা হচ্ছে ইউ স্ত্রিয়াখ্য নদী, একটা হচ্ছে বামী, আর একটা হচ্ছে গীতি হ্রস্বশ্চ।
তাহলে ইউস্ত্রিয়াক্ষ নদী, এইটা আমরা বুঝে গেছি যে দীর্ঘ ইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত যদি স্ত্রীলিঙ্গ শব্দ থাকে তাহলে সেখানে কি হয়, সেটা কি হয়, নদী হয়। সেটা কি হয়, নদী হয়। নদী। নদী হয়। এরপরে এইখানে একটা সূত্র আছে, হেয়ং উবাং স্থানা ওয়াস্ত্রী। এর মানে হচ্ছে যে ইয়ং এবং উবং এই দুটো যদি আদেশ হয় তাহলে সে মানে নদী সংজ্ঞা হয় না। একটু কঠিন লাগতে পারে কারণ এই প্রকরণটা আছে অজন্ত পুংলিঙ্গ প্রকরণ। আমি সহজ করে দিচ্ছি ব্যাপারটা। যদি স্যার আরেকবার দীর্ঘইকারান্ত বলবেন? থাকে, বলবো আগে শুনে নাও। যদি দীর্ঘইকারান্ত শব্দ থাকে অথবা দীর্ঘ উকারান্ত যদি শব্দ থাকে, সেই দীর্ঘ ইকারের জায়গায় ইয়ং আদেশ হয়। কি আদেশ হয়, ইয়ং আদেশ। ইয়ং আদেশ হয়। দীর্ঘ উকার থাকলে তার জায়গায় উবং আদেশ হয়। কি আদেশ হয়, উবং আদেশ হয়। উবং আদেশ। তাহলে ইয়ং আদেশ আর উবং আদেশ যেখানে হবে সেখানে মানে সেখানে নদী সংজ্ঞা হবে না। তার মানে দীর্ঘ উকারান্ত শব্দের জায়গাতে যদি ইয়ং হয় অথবা উবং হয় তাহলে সেইখানে সেটা নদী হবে না। যেমন গৌরী শব্দ দীর্ঘ ইকারান্ত, এখানে ইয়ং হয় না, ওর জন্য নদী হয়েছে। বধূ শব্দ উকারান্ত, এখানে উবং হয় না, তাই নদী হয়েছে। এখন প্রশ্ন যে ইয়ং আর উবংটা হয় কোথায়? আপনি তো বলছেন দীর্ঘ ইকারের জায়গায় ইয়ং হয় আর দীর্ঘ উকারের জায়গায় উবং হয়, তাহলে সেটা কি সব জায়গায় হয় না কোনো ক্ষেত্র বিশেষে যেখানেই হয়? তাহলে তার জন্য একটা সূত্র আছে, অচি স্নু ধাতু ভ্রুবাম ইয়োর ইয়ং উবং। এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, এইগুলো আবার রিপিট হবে। যদি স্নু শব্দ থাকে, মানে স্নু আসলে বিকরণ, কোনো ধাতু থাকে অথবা ভ্রু শব্দ থাকে, তাহলে সেখানে স্নু আর ভ্রু এই দুটো তো উকারান্ত, তাই এদের জায়গায় উবং আদেশই হয়। আর যদি কোনো ধাতু থাকে সেটা যদি দীর্ঘ ইকারান্ত হয় বা ইকারান্ত মানে ই বর্ণান্ত হয় তাহলে সেখানে ইয়ং হয়, উ হলে উবং। বাদ বাকিদের ক্ষেত্রে হয় না। তাহলে যদি গৌরী আমি যদি দেখি, গৌরী কি কোনো গৌরী স্নু নয়, গৌরী ভ্রু শব্দও নয়, তাহলে আবার গৌরী কোনো ধাতুও নয়, কারণ গৌরী তো শব্দ। তাহলে এখানে কিন্তু ইয়ং এর প্রাপ্তি নেই। বধুর ক্ষেত্রেও ঠিক তাই। এবার একটা শব্দ আছে, এখন ধরে নাও ভ্রু শব্দ। কি শব্দ? ভ্রু শব্দ। তাহলে ভ্রু শব্দ দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তার জায়গায় উবং হয় না, হয় না? হয়। সূত্রে ভ্রু শব্দ তাহলে উবং হবে। তাহলে এখানে উকারের জায়গায় উবং হয়, যদি উবং হয় তাহলে সেখানে কি আর নদী সংজ্ঞা হয়? না। বলেই দিয়েছে ন ইয়াং উবং স্থান ও অস্ত্রী, যে ইয়াং উবং যদি যেখানে হবে সেখানে নদী সংজ্ঞা হয় না। তাহলে এখন ভ্রু শব্দের নদী সংজ্ঞা হবে না, যদিও দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তাতেও হবে না। তেমনই একটা রূপ হয় শ্রী। কি শব্দ? শ্রী শব্দ। তাহলে শ্রী শব্দ যেমন আছে, শ্রী একটা ধাতু আছে, তাহলে শ্রী একটা ধাতু, তার শেষে দীর্ঘ ইকার আছে, তাহলে এখানে ই বর্ণান্ত ধাতু, তাহলে এখানে ইয়ং হবে না, হবে না? হবে না। হবে। হবে, কারণ বলাই তো আছে স্নু থাকলে হবে, ধাতু থাকলে হবে, আর ভ্রু থাকলে হবে, তাহলে তো আচ্ছা শ্রী আচ্ছা আচ্ছা, তো তো আছে, হ্যাঁ। এখানে ইয়ং হবে। তাহলে যদি ইয়ং হয় তাহলে কি আর নদী সংজ্ঞা হবে? না, ইয়ং হলে নদী সংজ্ঞা ইয়ং হলে নদী হবে না। সংজ্ঞা হবে না। তাহলে ভ্রু আর শ্রী এর নদী সংজ্ঞা হবে না। কার দ্বারা হবে না? ইউ স্ত্রীয়াক্ষ নদী এর দ্বারা হবে না। কারণ বলেই দিয়েছে যে কে নদী সংজ্ঞা হবে কে হবে না। না দীর্ঘ ইকার দীর্ঘ উকারান্ত হলেই নদী হয়, কিন্তু নিয়াং উবাং স্থান অস্ত্রী বলে যে ইয়াং উবাং হলে সেখানে নদী সংজ্ঞা হয় না। তাই এর দ্বারা প্রাপ্ত তো ছিল, কিন্তু এর দ্বারা নিষেধ হয়ে গেছে। তাহলে ভ্রু আর শ্রী কখনোই কি নদী হবে না? তাহলে বলছে একটা জায়গাতে হবে। কোথায়? বলছে ভ্রু শব্দের পরে যদি আম প্রত্যয় থাকে। কি প্রত্যয়? আম প্রত্যয়। আম প্রত্যয়। কোথায় হয়? ষষ্ঠীর বহুবচন, মস ওস আম, হয়তো। তাহলে ষষ্ঠীর বহুবচন যদি পরে থাকে, আম যদি পরে থাকে,
তাহলে সেইখানে উকারান্ত শব্দের আর দীর্ঘ ইকারান্ত শব্দের, মানে যাদের নিষেধ ছিল, সেই শব্দগুলোর পরে যদি আম প্রত্যয় কোনো কারণে থাকে, সেখানে নদী সংজ্ঞা হবে এবং সেটা বিকল্পে হবে। কিসে হবে? বিকল্পে হবে। কি করে বুঝলেন আপনি? তার জন্যই সূত্র আসছে বামি। কি সূত্র আসছে? বামি। বামি। কি? বা আমি। আম শব্দের সপ্তমীতে আমি, তাহলে বা মানে বিকল্পে, আমি মানে আম পরে থাকলে, তাহলে আম পরে থাকলে বিকল্পে নদী সংজ্ঞা হয়। তাহলে ইয়ং উবং স্থানও বলতে, ইয়ং আর উবং স্থান যেখানে হয়েছে সেইখানেই ইউ মানে দীর্ঘইকার বা দীর্ঘকার থাকলে, আমি আম পরে থাকলে বা নদী সংজ্ঞা বিকল্পে নদী সংজ্ঞা হবে। বলছে দেখো, নিত্য স্ত্রীলিঙ্গ শব্দের ইয়ং এবং উবং স্থানভূত ইকার এবং উকারের পরে আম প্রত্যয় থাকলে বিকল্পে নদী সংজ্ঞা হয়। কিসে নদী সংজ্ঞা হয়? বিকল্প। বিকল্পে নদী সংজ্ঞা। হ্যাঁ, তাহলে এই নদী সংজ্ঞা হলে লাভটা কি হয়? তাহলে যখন নদী হয়, অজন্ত পুংলিঙ্গ প্রকরণ তোমরা পাবে, হ্রস্ব নদ্যাপ নুট, নদী হলে সেখানে নুট আগম হয়, আর নুট আগম হলে সেখানে রূপ হয়ে যাবে ভ্রু নাম। কি রূপ হয়ে যাবে? ভ্রু নাম। নুটের ন থাকে, ন আম নাম, ভ্রু যুক্ত নাম যোগ্য হলে ভ্রু নাম। তেমনি শ্রী, এখানে নদী সংজ্ঞা আছে, তাই এখানে নুট আগম হলে শ্রী ন আম নাম, তাহলে রূপ হয়ে যায় শ্রী নাম। যদি এখানে নদী সংজ্ঞা না হয় তাহলে কি হবে? তাহলে এখানে আম পরে আছে, তাহলে এখানে তাই উবং আদেশ হবে। উবং হলে ধ্রুব আম যোগ্য হলে কি রূপ হয়ে যাবে? ধ্রুবাম। আর এখানে শ্রী আম, যদি নদী না হয় নুট হবে না, তাহলে সেখানে ইয়ং হবে। ইয়ং হলে কি হবে? শ্রিয়া। ইয়ং এর ইয়ং থাকে, আম যোগ করে দিলে কি রূপ হয়ে যায়? শ্রিয়াম। তারপরে দেখো, বিকল্পে হওয়ার ফলে নদী সংজ্ঞাটা শ্রীনাম শ্রিয়াম দুটো রূপ হয়ে গেল, ভ্রুনাম ভ্রুবাম দুটো রূপ হয়ে গেল। যদি নদী সংজ্ঞা না হতো তাহলে শুধু কি হতো? ভ্রুবাম এই রূপটাই হতো, শ্রিয়াম এই রূপটাই হতো। কিন্তু আমার এখানে দুটো রূপই দরকার, তার জন্য এখানে বিকল্পে নদী সংজ্ঞা করা হয়। তাহলে যেখানে ইয়াং উবং থাকে সেখানে তো নদী সংজ্ঞা হয় না। এখানে যেমন দীর্ঘ উকারান্ত শব্দের সবসময় নদী সংজ্ঞা হয়, যে কোনো প্রত্যয় পরে থাকে। কিন্তু ইয়াং উবং যেখানে হয় সেখানে শুধুমাত্র কখন হয়? আম পরে থাকলে হয়। কি পরে থাকলে হয়? আম পরে থাকলে। সূত্র দ্বারা হচ্ছে বামি সূত্রের দ্বারা। বামি সূত্র দ্বারা। বামি সূত্র। তাহলে নরমেলি যদি দীর্ঘ উকারান্ত শব্দের জিজ্ঞাসা করে, তাহলে সেটাতে ইউজ ত্রিয়াক্ষ নদী। আর আম প্রত্যয় পরে থাকলে যদি জিজ্ঞাসা করে, তাহলে সেটা কার দ্বারা হবে? বামি। বামি। তাহলে বধূ শব্দ, তারপরে সু থাকলো নদী সংজ্ঞা, ও থাকলো নদী সংজ্ঞা, যে কোনো প্রত্যয় থাকলে নদী সংজ্ঞা। কিন্তু শ্রী শব্দের পরে কেবলমাত্র আম প্রত্যয় থাকলেই নদী হয়, বাদ বাকি সময় নদী হয় না। হয় না। ভ্রু শব্দের ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে এখন বলছি, এই যে শ্রী আর ভ্রু, এগুলো কি শুধুমাত্র আম প্রত্যয় পরে থাকলেই নদী সংজ্ঞা হয়, অন্য সময় কি একদম হয় না? তাহলে এই এরিয়াটা বাড়ানোর জন্য বলছে আর কিছু প্রত্যয় আছে, কয়েকটা প্রত্যয় আছে যেগুলো থাকলেও নদী সংজ্ঞা হয়। যে কোন প্রত্যয়গুলো থাকলে হয়? তাহলে বলছে গীত প্রত্যয় পরে থাকলে হয়। কি প্রত্যয় পরে থাকলে হয়? নিত প্রত্যয়। এখন হচ্ছে গীত প্রত্যয় মানে কি? তাহলে উয়া যার ইত হয় তাকে গীত প্রত্যয় বলে। তাহলে উয়া ইত হয়েছে এমন প্রত্যয় কোনটা কোনটা আছে আমাদের, যদি সুপ্রত্যয়ের মধ্যে ধরি, সু ও যস অমুট সস টাভ্যাম ভিস ঞে ভ্যাম ভ্যাস ঘসি ভ্যাম ভ্যাস নস ওস আম ঞি ও সুপ। তাহলে গীত প্রত্যয় কটা আছে? চারটে। চারটে। এই চারটে প্রত্যয় যদি পরে থাকে, তাহলে সেখানেও বিকল্পে কি সংজ্ঞা হয়? নদীর সংজ্ঞা। সংজ্ঞা হয়। তাহলে এই তো আপনি একটু আগে বললেন বামি আম পরে থাকলেই হবে, এখন আপনি আবার বলছেন গীত প্রত্যয় পরে থাকলেও হবে, তাহলে এটা তো বামি দিয়ে হবে না। হ্যাঁ, হবে না। তার জন্যই তো আর একটা সূত্র আছে। কি সূত্র? নীতি হ্রস্বশ্চ। কি সূত্র? নীতির রস্য। নীতি।
গীতি মানে গীত পরে থাকলেও হয়। তাহলে শ্রী শব্দের পরে যদি ঙে থাকে তাহলে সেখানে নদী সংজ্ঞা কোন সূত্রের দ্বারা হয়? গীতি হ্রস্বস্ত সূত্রের দ্বারা। যদি আম প্রত্যয় পরে থাকে তাহলে কার দ্বারা হবে? বামি বামি সূত্র। ভ্রু শব্দের পরে যদি ঘষি প্রত্যয় থাকে তাহলে কার দ্বারা নদী সংজ্ঞা হবে? নীতি হ্রস্ব নীতি হ্রস্বস্ত। আর যদি আম প্রত্যয় পরে থাকে তাহলে বামি বামি বামি। যদি বধূ শব্দের পরে যদি আম প্রত্যয় থাকে তাহলে কার দ্বারা নদী সংজ্ঞা হবে? যুত্রাক্ষৌ নদী। হ্যাঁ, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, বামি আর গীতি হ্রস্বস্ত সেখানেই লাগে যেখানে স্ত্রীয়াক্ষ নদী লাগে না। যে স্ত্রীয়াক্ষ নদী দিয়ে হলে তো সব জায়গাতেই হয়। তাই যেহেতু বধূ শব্দ ধাতুও নয়, স্নু শব্দও নয়, আর ভ্রু শব্দও নয়, তার সেটাতেই স্ত্রীয়াক্ষ নদী দিয়েই হবে। বাদ বাকি যেগুলো ধাতু বা ইয়াং উবংয়ের যেখানে প্রাপ্তি আছে একমাত্র সেখানের জন্যই বামি আর গীতি হ্রস্বস্ত। যার স্ত্রীয়াক্ষ নদী আছে তার জন্য বামি আর গীতি হ্রস্বস্ত নয়, বামি আর গীতি হ্রস্বস্ত তাদের জন্যই যেখানে স্ত্রীয়াক্ষ নদী প্রাপ্ত হচ্ছে না। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। হ্যাঁ স্যার। এরপর এখানে আর একটা ছোট্ট একটা অংশ বলছে হ্রস্বস্ত। কি কথা বলছে? হ্রস্বস্ত। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত শব্দের কি সংজ্ঞা বলেছি? নদী সংজ্ঞা বলেছি। এখন বলছে হ্রস্বইকারান্ত হস্য উকারান্ত শব্দ থাকলেও গীত প্রত্যয় পরে থাকলে হয়। যেমন শব্দ ধরো মতি শব্দ। কি শব্দ? মতি মতি। আর একটা শব্দ ধেনু, দুটো স্ত্রীলিঙ্গ শব্দ। এদের পরেও যদি গীত প্রত্যয় থাকে, গীত প্রত্যয় মানে যার ইচ্ছা ওই চারটে নে ঈদ মতি যেখানে, মোট নেই। হ্যাঁ, এই চারটে। যদি এই প্রত্যয়গুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে মতিও নদী সংজ্ঞা হবে, ধেনুরও নদী সংজ্ঞা হবে। যদি মতি শব্দের পরে আম থাকে তাহলে কার দ্বারা নদী সংজ্ঞা হবে? বামি সূত্র। বামি। না, সেখানে নদী সংজ্ঞা হবেই না। তার কারণ মতি হ্রস্বইকারান্ত হস্যকারান্তের পরে একমাত্র গীত থাকলেই নদী সংজ্ঞা হয় বলেছি। বামি কি বলেছি হস্যইকারের জন্যে? না না, এখানে কি বলা হয়েছিল? উকারান্ত আর ইকারান্ত। দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত। তাহলে এখানে তো মতি ধেনু তো হস্যইকারান্ত, তাহলে এরপরে আম থাকলে কি নদী সংজ্ঞা হবে? না স্যার। না স্যার হবে। এতক্ষণ পর্যন্ত যা বলেছিলাম সেগুলো শুধুমাত্র দীর্ঘইকার দীর্ঘ উকারের জন্য। একমাত্র গীত পরে থাকলে হস্যইকারান্ত হস্য উকারান্ত স্ত্রীলিঙ্গেরও নদী সংজ্ঞা হয়। যেমন মতি আর ধেনু। আরো যদি ইকারান্ত উকারান্ত কোনো শব্দ থাকে যেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, তাদেরও গীত প্রত্যয় পরে থাকলেই নদী হবে, অন্যান্য প্রত্যয় পরে থাকলে নদী হবে না। আর দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত শব্দ যেখানে ইয়ং বা উবং এর সম্ভাবনা আছে সেইখানে কি হবে? সেইখানে আম প্রত্যয় থাকলে বামি দ্বারা হবে, আর গীত প্রত্যয় থাকলে গীতি হ্রস্বস্ত দ্বারা হবে। তাহলে এখানে আমরা চারটে তাৎপর্য পেলাম। একটা হচ্ছে দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হলে তার নদী হয় স্ত্রীয়াক্ষ নদী। এবারে যদি ইয়ং উবং হয় তাহলে সেখানে নিষেধ আছে, তার জন্য সূত্র নিয়ে এলো আম প্রত্যয় পরে থাকলে বিকল্পে হয় দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত শব্দের যেখানে ইয়ং উবংয়ের প্রাপ্তি আছে। এমনকি গীত প্রত্যয় পরে থাকলেও হয় গীতি হ্রস্বস্ত সূত্রের দ্বারা। তাই গি গসি গস ই এগুলো থাকলেও নদী সংজ্ঞা। 4 নম্বর বৈশিষ্ট্য, হ্রস্বইকারান্ত হস্যকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের নদী সংজ্ঞা হয় যদি পরে গীত প্রত্যয় থাকে। যদি পরে কি থাকে? নিয়ত প্রত্যয় গীত প্রত্যয় থাকে। তাহলে কি হবে? সেখানেও কি হবে? নদী সংজ্ঞা হবে। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের কি হয়ে যায়? নদী সংজ্ঞা হয়ে যায়। তাহলে আমরা নদী সংজ্ঞার জন্য কটা সূত্র পেলাম? চারটে চারটে। চারটে সূত্র পেলাম না, চারটে বিষয় পেলাম। তিনটে সূত্র তিনটে, চারটে বিষয় পেলাম। চারটে বিষয়। সূত্র কটা পেলাম? তিনটে তিনটে। সূত্র। ঠিক আছে, তাহলে
ইউ স্ত্রীয়াক্ষ নদী বামী আর গীতি হ্রস্বাস্চ। আর গীতি হ্রস্বাস্চ আর বামী এর দ্বারা যে স্ত্রীলিঙ্গ নদী সংজ্ঞাটা হয় এটা কি নিত্য হয় না বিকল্পে হয়? বিকল্পে হয়। বিকল্প স্যার। বিকল্পে হয়। ঠিক বিকল্পে আছে, হয়। তাহলে নদী বোঝা গেল। তারপরে আসছে ঘি সংজ্ঞা। কি আসছে? স্যার বলছি স্ত্রী হ্যাঁ, এই শব্দটাতে কি নদী সংজ্ঞা হচ্ছে স্ত্রী? স্ত্রী শব্দটাতে হ্যাঁ। না, স্ত্রী শব্দে হচ্ছে না। কেন স্যার, ওটা কোন সূত্র দ্বারা হচ্ছে না? তাহলে স্ত্রী তো দীর্ঘইকার আছে। হ্যাঁ, তাহলে স্ত্রী শব্দ থাকলে তাহলে সেখানে নদী সংজ্ঞা প্রাপ্ত ছিল না ছিল না? সেখানে নদী সংজ্ঞা প্রাপ্ত ছিল না ছিল না? ছিল। ছিল। ছিল, এখানে দীর্ঘইকার স্ত্রী আছে। শব্দে ইয়ং হয়, কি সংজ্ঞা হয়? ইয়ং। ইয়ং। স্যার এখানে তো ইয়ং হয়। দীর্ঘই আছে। তাহলে যদি ইয়ং যদি আছে, দীর্ঘই তো মানে শ্রী শব্দেও ছিল, ভ্রু শব্দেও ছিল, এখানে কি ছিল না দীর্ঘইকার? ছিল। স্ত্রী শব্দেও দীর্ঘইকার আছে। স্ত্রী শব্দে ইয়ং এর প্রাপ্তি আছে। কার প্রাপ্তি আছে? ইয়ং। ইয়ং এর প্রাপ্তি আছে। তাহলে যদি ইয়ং হয় তাহলে ইউ স্ত্রীয়াক্ষে নদী দিয়ে নদী সংজ্ঞা হবে? না না। স্যার, হবে না। হবে না। হ্যাঁ, কিন্তু এইখানে একটা ছোট টুইস্ট আছে। টুইস্টটা আছে যে ইয়ং আর উবং থাকলে মানে নদী সংজ্ঞা হবে না, বলেছে তো। বলেছে। এই জিনিসটা আসলে এখন আমি চাইছিলাম না অজন্ত পুংলিঙ্গ আনবো বলে, তুললে যখন আমাকে বলতে হবে বাধ্য আমি বলতে। ন ইয়ং উবং স্থানু অস্ত্রী, কি বলেছে? স্ত্রী অস্ত্রী বলেছে। মানে স্ত্রী বাদ দিয়ে, তাহলে ইয়ং উবং থাকলে যে নদী সংজ্ঞার নিষেধ হয় সেটা কাকে বাদ দিয়ে? স্ত্রীকে বাদ দিয়ে। স্ত্রী বাদ দিয়ে। স্ত্রী শব্দের ক্ষেত্রে নেয়াং উবং স্থান অস্ত্রী এই নিষেধটা কি লাগে? লাগে না স্যার। লাগে লাগে না। ন তাই ইয়ং এবং স্ত্রী স্থান। শব্দের ইউ স্ত্রীয়াক্ষ নদী এই সূত্রের দ্বারাই নদী সংজ্ঞা হয়ে যায়। কার দ্বারা হয়ে যায়? ইয়স্ত্রাক্ষ নদী। ইয়স এর প্রাক্ষ জন্য নদী দ্বারা। তো এইটা লাগবে না। কোনটা লাগবে না? বামী আর গীতি হ্রস্বস্বর, এটার কিন্তু দরকার নেই। বামী আর গীতি হ্রস্বস্বর কি নেই? দরকার নেই। তার কারণ কি? এইটা অলরেডি ইউ স্ত্রীয়াক্ষ নদী দিয়েই হয়ে যাবে। যদিও এখানে ইয়ং হয়, তাই এখানে বামী আর ইয়ং এখানে গীতি হ্রস্বস্বর দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু নিষেধের ক্ষেত্রে অস্ত্রী বলেছে, তাই স্ত্রীর ক্ষেত্রে নদী সংজ্ঞা নিষেধ হয় না। তাই স্ত্রী শব্দের কার দ্বারা নদী সংজ্ঞা হয়ে যায়? ইয়স্ত্রাক্ষ নদী। ইয়স প্রাক্ষ নদী দ্বারা হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। বেশ। তারপরে আমাদের আসছে ঘি সংজ্ঞা। তাহলে ঘি সংজ্ঞা কোন সূত্র দ্বারা হয়? বুঝে শেষো ঘ্যাসখি, কি সূত্র? শেষহ ঘ্যাসখি। তাহলে ভেঙে দিলে শেষহ ঘি অসখি। তাহলে অসখী মানে সখী বাদ দিয়ে, তাহলে এখন অসখী আমি শেষহ ঘি। ব্যাকরণে শেষ মানে অবশিষ্ট। শেষ মানে কি? অবশিষ্ট। তাহলে দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ হলে নদী হয়। তাহলে পড়ে রইল কি? হর্ষ ইকারান্ত হর্ষ উকারান্ত। তাহলে স্ত্রীলিঙ্গ হলে তো হয়ে যায়। তাহলে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গ এগুলোর কি নদী সংজ্ঞা হয়েছে? হয়নি স্যার। না স্যার। কোথায় নদী সংজ্ঞা হয়? স্ত্রীলিঙ্গে হয়। স্ত্রীলিঙ্গ শব্দে। দীর্ঘই স্ত্রীলিঙ্গ দীর্ঘইকারে শব্দ। হয়, উপরন্তু স্ত্রীলিঙ্গেই হয়। তাহলে হুম। হর্ষইকারের হর্ষকারে হয় না, আর পুংলিঙ্গের নপুংসকলিঙ্গেও হয় না। আমি এটাই বললাম, কারণ হর্ষইকারান্ত আর হর্ষকারান্তে স্ত্রীলিঙ্গে নদী সংজ্ঞা হয় না, হয় না? স্ত্রীলিঙ্গে হয় না। হয় না? একটু আগে যে বললাম গীতি হ্রস্বস্ব গীত স্যার, স্যার হয় স্যার। স্যার হয়। হয় তো?
তাহলে হস্য ইকারান্ত হস্য উকারান্ত পুংলিঙ্গ নপুংসক লিঙ্গ, তাহলে এরা অবশিষ্ট আছে না নেই? হ্যাঁ আছে। সব আছে, অবশিষ্ট আছে। হ্যাঁ। যেমন হরি শব্দ পুংলিঙ্গ আর বাড়ি শব্দ নপুংসক লিঙ্গ। উকারান্ত শম্ভু শব্দ আর নপুংসক লিঙ্গ হচ্ছে মধু শব্দ। তাহলে এগুলো নদী ঘি সংজ্ঞা হবে না হবে না? হবে হবে স্যার। স্যার। এগুলো তো আর নদী সংজ্ঞা বিধান করা নেই, কারণ দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ হলে নদী হবে, অথবা হস্য ইকারান্ত হস্য উকারান্ত স্ত্রীলিঙ্গ হলে নদী হবে। তাহলে এখানে স্ত্রীলিঙ্গের কোনো গল্পই নেই, তাই এখানে এরা কি হয়ে গেল? ঘি হয়ে গেল। কি হয়ে গেল? ঘি হয়ে গেল। ঘি সংজ্ঞা। এরপর ইকারান্ত উকারান্ত শব্দের স্ত্রীলিঙ্গ যদি থাকে তাহলে সেটা ঘি হবে না হবে না? যেমন মতিয়া, হবে স্যার। হবে না। এরা ঘি হবে না হবে না? মতিটা হবে না। মতিটা হবে না, কেন হবে না? হবে না। স্ত্রীলিঙ্গ। ওই স্যার বলছি ওই আগে যেটা বললেন না সূত্রটা, শেষ মানে ঘিটি অবশিষ্ট। হ্রস্ব সূত্র দিয়ে হয়ে গেছে। শেষ মানে অবশিষ্ট। তাহলে মতি আর ধেনু অবশিষ্ট আছে কি? হ্যাঁ, ওগুলো তো আগে স্ত্রী না, সঙ্গে না, না। হয়ে গেছে। তাহলে গীতি হ্রস্বস্ব দিয়ে আগেই নদীর সংখ্যা হয়ে গেছে না হয়ে হ্যাঁ যায়নি? স্যার গীতি, হ্যাঁ। হ্যাঁ হয়েছে। হয়ে গেছে। তাহলে এরা আর কি নদী সংজ্ঞা হবে? এই ঘি সংজ্ঞার হবে? না স্যার। না। হবে না। না স্যার। এটা আমারই মনে হবে মতি আর ধেনুর নদী সংজ্ঞা হবে না, ঘি সংজ্ঞা হবে না, কিন্তু আদতে ঘি সংজ্ঞা হবে, এবং সেটা বিকল্পে হবে। কেন হবে? কারণ গীতি হ্রস্বস্ব দিয়ে নদী সংজ্ঞা যেটা হয়েছিল সেটা বিকল্পে হয়েছিল না হয়নি? বিকল্প স্যার। বিকল্পে হ্যাঁ স্যার, হয়েছিল। বিকল্প হয়ে হ্যাঁ, গেছে। বিধান। নদী সংজ্ঞা হয়নি, সেই পক্ষে তো নদী নয়, তাহলে সেই পক্ষে ঘি সংজ্ঞা হবে না হবে না? হবে। বলেই যে হবে। শেষ মানে উপশিষ্ট, যেই পক্ষে নদী সংজ্ঞা নেই সেই পক্ষে তো হবে। তাহলে পুংলিঙ্গ নপুংসক লিঙ্গ হলে নিত্য ঘি সংজ্ঞা, আর স্ত্রীলিঙ্গ ইকারান্ত উকারান্ত হলে বিকল্পে ঘি সংজ্ঞা। কিসে ঘি সংজ্ঞা? বিকল্পে। বিকল্প। বিকল্পে। যেই সময় নদী সংজ্ঞা হবে না সেই সময় ঘি সংজ্ঞা হবে। তাহলে যদি বলে ঘি সংজ্ঞা কার হয়? ইকারান্ত পুংলিঙ্গ, ইকারান্ত নপুংসক লিঙ্গ, ইকারান্ত পুংলিঙ্গ, উকারান্ত পুংলিঙ্গ, উকারান্ত নপুংসক লিঙ্গ। চারটেই ঠিক না ঠিক নয়? ঠিক স্যার। ঠিক। যদি বলে ইকারান্ত স্ত্রীলিঙ্গের বিকল্পে নদী সংজ্ঞা হয়, কথাটা ঠিক না ভুল? ঠিক স্যার। এখন দিয়ে দিল, 1 নম্বর অপশন দিল, ক অপশন দিল ইকারান্ত পুংলিঙ্গের ঘি সংজ্ঞা হয়। 2 নম্বর অপশন দিল ইকারান্ত স্ত্রীলিঙ্গের বিকল্পে ঘি সংজ্ঞা হয়। এতে অপশন দিল দুটি সত্য, বিতে অপশন দিল দুটি মিথ্যা অসত্য, সিতে অপশন দিল একটি সত্য একটি অসত্য, ডিতে অপশন দিল একটি অসত্য পরেরটি সত্য। তাহলে কোনটা হবে? সিটা সি। স্যার প্রথমটা। দুটোই দুটোই সত্য। হ্যাঁ। দুটোই সত্য। দুটোই সত্য হচ্ছে স্যার। তাহলে বোঝা গেছে ঘি হচ্ছে হ্যাঁ ইকারান্ত স্যার। উকারান্ত পুংলিঙ্গ নপুংসক লিঙ্গ থাকলে চোখ কান বন্ধ করে, আর স্ত্রীলিঙ্গ হলে বিকল্পে হয়। স্ত্রীলিঙ্গ হলে কিসে হয়? বিকল্পে হয়। তাহলে সখী শব্দ, বিকল্পে। তাহলে সখী শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে তার ঘি সংজ্ঞা হবে না হবে না? হবে না। কেন হবে না? স্যার হবে। ওই সখী ভিন্ন শব্দ দীর্ঘইকারান্ত আছে। আছে। আর না, দীর্ঘ ইকারান্ত কোথায় আছে? হস্য ইকারান্তই আছে, কিন্তু এখানে কি বলা আছে হস্যকান্ত। দেখো, সূত্রে কি বলা অসখী। আছে? ঘি অসুখী। অসখী দিয়ে। সখী বাদ দিয়ে, তাই সখী তো ইকারান্ত পুংলিঙ্গ ছিল, তাই ঘি সংজ্ঞা তো প্রাপ্তই ছিল, কোনো বাধা ছিল না। একমাত্র পানি নিজেই বলে দিতে হবে না, অসখী বলে, সখী বাদ দিয়ে। তাই সখী শব্দের ইকারান্ত পুংলিঙ্গ বাজার প্রাপ্ত থাকলেও অসখী বলে দেওয়ার জন্য সখী শব্দের আর কি সংজ্ঞা হয় না? ঘি সংজ্ঞা সংজ্ঞা সংজ্ঞা। হয় না। প্রতি শব্দের, তাহলে প্রতি শব্দ তো প্রতি ইকারান্ত পুংলিঙ্গ, তার ঘি সংজ্ঞা হবে না হবে না? তাহলে সেইখানে বলছে নর্মালি তো প্রাপ্ত ছিল, কিন্তু একটা নিয়ম সূত্র আনছে, বলছে প্রতিহি সমাসা এবা। কি বলছে? প্রতিহি সমাসা এবা, তার মানে প্রতি শব্দের ঘি সংজ্ঞা সমাসেই হয়, সমাস না থাকলে প্রতির ঘি সংজ্ঞা হবে না। হবে না। আর বলছে যেমন ভূপতি, রমাপতি, লক্ষ্মীপতি, যা কিছু
যেখানে প্রতিশব্দ সমাসে থাকবে সেখানে ঘি সংজ্ঞা হবে। যদি সাধারণভাবে ঘি প্রতিশব্দ থাকে তাহলে সে ঘি হবে? না স্যার। না স্যার। তাহলে এখন এখন যদি অপশন দিয়ে দেয়, হ্যাঁ যদি এখন অপশন দেয় ঘি সঙ্গকঃ শব্দঃ অস্তি, 1 নম্বর অপশন দিল সখী, 2 নম্বর অপশন দিল পতি, 3 নম্বর অপশন দিল শম্ভু, আর 4 নম্বর অপশন দিল বি এন্ড সি, তাহলে কোনটা হবে? কোনটা হবে আবার স্যার বলছি? শম্ভু। সখী, পতি, শম্ভু, বি এন্ড সি। স্যার শম্ভু হবে। শম্ভুই হবে। কেন? পতি হয় না, সমাস থাকলেই হবে, আর সখীরও হয় না। যদি এখানে অপশন দিল সখী, ভূপতি, শম্ভু, বি এন্ড সি, বিএসসি। বি এন্ড শম্ভু সি। হবে। আরে শম্ভু উকারান্ত পুংলিঙ্গ শব্দ, হবে না? হ্যাঁ স্যার হবে। হুম। তারপরে তারপরে আমাদের শেষ সংজ্ঞা আসছে গতি সংজ্ঞা। কি সংজ্ঞা আসছে? গতি। গতি গতি। সংজ্ঞা। তাহলে গতি কাকে বলে? বলে প্রাদয়ঃ। স্যার বলছি একটা প্রশ্ন, হ্যাঁ বলো। বলছি যে ওই যে শ্রী শব্দ বা ধেনু শব্দের যে বিকল্পের রূপগুলো থাকে সেগুলো কি নদী সংজ্ঞা ঘি সংজ্ঞার জন্যই? হ্যাঁ অবশ্যই, নদী সংজ্ঞা হওয়ার জন্যই তো নুট প্রত্যয় হলো। সেটা যখন অজন্ত পুংলিঙ্গ, যারা যারা নেট পড়ছো তাদের অজন্ত পুংলিঙ্গ পাঠ্য থাকবে, তখন সেখানে প্রক্রিয়া দেখলে বুঝতে পারবে যে কেন পার্থক্যটা হলো। সংজ্ঞার জন্যই তো রূপে পার্থক্য হয়। মানে হ্যাঁ হ্যাঁ, ঘি সংজ্ঞা নদী সংজ্ঞার জন্য ওই যে মতি শ্রী এইসব অবশ্যই ওর শব্দের জন্যই তো বৈকল্পিক আলাদা রূপগুলো রূপ রয়েছে। হয়েছে। ওর জন্য হরি শব্দের রূপ আলাদা হয়, পতি শব্দের রূপ আলাদা হয়, দুটোই ইকারান্ত পুংলিঙ্গ। হুম। তাতেও হরি শব্দের রূপ যেমন হয় পতি শব্দের রূপ তেমন হয় কি? না। হরি শব্দের চতুর্থীতে রূপ হয় হরয়ে, পতি শব্দের পতয়ে হয় না, পত্তিয়ে হয়। কি হয়? পত্তিয়ে। তে তাহলে কেন হয়? কারণ একটা ঘি আছে আর একটা ঘি নেই। ঠিক আছে? তাহলে এগুলো জানলেই তাহলে আরো ক্লিয়ার হয়, জানো কেন রূপটা আলাদা হয়। এখানে সংজ্ঞা আলাদা বলেই রূপটা আলাদা হয়, তাই না? তারপর ঠিক আছে স্যার। গতি শব্দ, তাহলে গতি কাকে বলে না, তার জন্য ব্যাকরণের সংজ্ঞা সূত্র আসছে গতিশ্চ। কি সূত্র? গতিশ্চ। গতিশ্চ। দ্বারা আমাদের যে প্র, পরা, অপ, সম, অনু, অব, নিস, নির, এই যে 22টা নিপাত আছে, কটা নিপাত আছে? 22টি। 22টা 22টা। নিপাত। আমাদের বাংলা ব্যাকরণে 20টা আর সংস্কৃত ব্যাকরণে 22টা। তাই যদি কোনো কারণে জিজ্ঞাসা করে সংস্কৃতে, সবসময় 22টাই বলবে, 20টা নিয়ে কনফিউজ হয়েও না। তার কারণ বাংলাতে কটা? 20টা। কারণ বাংলাতে নীর আর দূরকে আলাদা করে স্বীকার করেনি, তাই বাংলাতে সংখ্যা হচ্ছে 20টা। কিন্তু নীর আর দূর এখানে আমার সংস্কৃত দরকার আছে, তার জন্য আমাদের সংখ্যা কটা? 22টা। এই 22টা যখন ধাতুর সঙ্গে যুক্ত হয়, ক্রিয়ার সঙ্গে যখন যুক্ত থাকে, তখন তাকে উপসর্গও বলে, আবার তখন তাকে গতি নামেও ডাকে। কি নামে ডাকে? গতি। এবং সেই সংজ্ঞাটা কোন সূত্রের দ্বারা হয়? গতিশ্চ। গতিশ্চ। ঠিক আছে? এছাড়াও আরো কতগুলো শব্দের গতি সংজ্ঞা করা হয়। তাহলে স্যার ওর উপসর্গগুলো 20টি নাকি? না না, 22টা বললাম না, আমাদের সংস্কৃতে 22টা, ও, বাংলায় 22টা। 20টা। ঠিক আছে স্যার। তখন তোমরা কথা বলছো না, একটু মিউট করে রাখবে, কারণ না হলে ইকো হবে তো, বাকিরা শুনতে পাবেন। তখন প্রশ্ন হবে, হাত তুলবে, মানে ডিরেক্ট জিজ্ঞাসা না করে আমি প্রশ্ন করবো, আমি মানে অ্যান্সার দেবো। তাই মানে সবাই আনমিউট করে যদি জিজ্ঞাসা করে থাকো তাহলে একটা হচ্ছে মানে সমস্যাও হবে, আর অন্যদের শুনতেও অসুবিধা হবে। যখন প্রশ্ন থাকবে হাত তুলবে, জাস্ট হ্যান্ড রেইজ করো, আমি মানে জিজ্ঞাসা, যখন আমার সময় শেষ হয়ে যাবে আমি জিজ্ঞাসা করে নেব। তাহলে হচ্ছে আমাদের যে 22টা আমাদের আছে, প্র, পরা, অপসম, এই 22টা যখন ক্রিয়ার সঙ্গে যখন যুক্ত থাকে তখন তাকে উপসর্গও বলা হয়, আবার গতিও নাম দেওয়া হয়। তাহলে যেমন হচ্ছে প্রণমতি, তাহলে এখানে প্রটা কি? গতি। উপবিশতি, উপটা কি? গতি। ঠিক আছে? যেমন একজনের নাম, কারো নাম হতে পারে কাত্যায়ন, বাড়িতে তাকে ডাকে বররুচি বলে,
তাহলে একজনের নাম কাত্যায়ন বর্গ যেমন দুটোই হতে পারে, তেমন একজনের নাম উপসর্গও হতে পারে, গতিও হতে পারে। তাহলে প্রণামতি, উপবিশতি এগুলো যেমন উপসর্গ, তেমন এদের নাম গতিও। এছাড়াও আরো কতকগুলো গতি সংজ্ঞা বিধায়ক সূত্র আছে, সেগুলো সমাস প্রকরণে আছে। উরিয়াদি চুই ডাচশ্চ অনুকরণম চা নীতি পরম আদরা অনাদরায়ুঃ সদসতি। এই সূত্রগুলো যদি একটু তোমরা পাণিনিয়ম দেখে নাও, তাহলে সেখানে তোমরা পেয়ে যাবে। এগুলো সচরাচর সচরাচর কেন এখনো পর্যন্ত আসে না। এরপরে তবু যদি কোনো কারণে জিজ্ঞাসা করে নাই, সমাস প্রকরণ পাণিনিয়ম দেখে নেবে। এগুলো কোনো কিছু নেই, শুধু শব্দগুলো আছে। যেমন আদর অনাদরায় সৎ অসৎ, সৎ শব্দ অসৎ, সৎকৃত্য অসৎ কৃত্য। ভূষণে অলম, অলম কৃত্য বা অলঙ্কার, এখানে অন্তর শব্দ, অনে শব্দ, মনস শব্দ, পুরস্কার পুরস্কৃত্য, অস্তং গচ্ছতি, অচ্ছ শব্দ, অধ শব্দ, তিরস্কার। এই যে শব্দগুলো আছে এগুলোকে গতি বলে ডাকা হয়। এবং এগুলো হচ্ছে খুব একটা প্রসিদ্ধ নয়, অপ্রসিদ্ধই, কিন্তু এগুলোর যে সংকলনটা আমরা কোথায় পেয়ে যাব? এই সংকলনটা আমরা পাবো সমাস প্রকরণে। যদি সংজ্ঞা প্রকরণে নেই, তবুও যদি কোনো কারণে কখনো মনে হয় খুব অ্যাডভান্স জিজ্ঞাসা করতে পারে, তখন সেই ক্ষেত্রে তোমরা একটু এটা সমাস প্রকরণের পাণিনিয়মটা একটু দেখে রাখবে। এখানে প্রতিটা সূত্রে একটা দুটো করে শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকেও গতি বলা। ঠিক আছে, এইভাবে আমাদের সংজ্ঞা প্রকরণ শেষ হলো। এখানে আমাদের কতকগুলো প্রশ্ন, আমাদের স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে, একবার দেখে নেব। নিষেধ বিকল্পয়োঃ কা সংজ্ঞা? অপৃক্ত, বিভাষা, টি সংজ্ঞা, সর্বনাম স্থান সংজ্ঞা। বিভাষা বিভাষা। ভাষা। নিম্নাঙ্কিতেষু প্রগৃহ্যম, প্রগৃহ্যমটা এখনো পড়াইনি তাই বাদ রাখবো। সমুচিতাম তালিকাম চিনুত অচন্তে আদি প্রগৃহ্য উপদা টি। টি না পাঁচ? টি 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 জি স্যার। কয়ের হচ্ছে 3। তাহলে প্রথমেই দেখে নেবো কয়ের 3 কোথায় আছে। এখানে এ বি সি ডি আছে, কয়ে 3 কোথায় আছে? ডি ডি। ডি। তাহলে বাকিগুলো আর দেখবোই না। যদি একটা ম্যাচ থাকে, যদি দেখা যায় আরো আরেকটাতে 3 থাকতো, তখন আমি দ্বিতীয়টা মেলাবো। যদি দ্বিতীয়টা আমি না পারি, তৃতীয়টা মেলাবো। তৃতীয়টা না পারি, চতুর্থটা মেলাবো। সেইভাবে মিলিয়েও কিন্তু করা যায়। যখন দুটো মিলে যাবে, তখন সেইখানে তোমরা কি করবে, সেটাই রাখ দিয়ে। তাহলে সেইভাবেই কিন্তু উত্তর করে নেওয়া যাবে। ঠিক আছে, তারপর আমাদেরকে সর্বনাম স্থান সঙ্গকম সূত্রম কিম, এটা তো আগের দিনই বলেছিলাম। সর্বদিন সর্বনাম। সর্বাদিনী সর্বনামানি। পুরা নপুংসকস্য স্বাদিশ সর্বনাম স্থানে, কোনটা হবে? তিনি সর্বনামানি। হ্যাঁ, এটাই ভুল করে। এখানে সর্বাদিনী সূত্রটা কি আছে? সর্বনামানি। ভালো করে পড়। সর্বনাম স্থান স্বাদিষু স্যার সর্বনাম এটা হবে স্থান। সুড অনপুংসকস্য। স্বাদিশ সর্বনাম স্থান, এটা তো পদ সংজ্ঞার সূত্র। সর্বাদিনী সর্বনাম মানে এটা সর্বনাম সংজ্ঞার সূত্র। সর্বনাম স্থানে চা সম্বুদ্ধ, এটা তো বিধি সূত্র, এটা তো হবেই না। তাহলে সূত্রটা আসলে কোনটা? সুডা নপুংসক। সর্বনাম কোথাও উল্লেখই নেই, তাহলে আমরা বাকিগুলোতে খুঁজছি। আসলে অ্যান্সার হবে সুডা, কারণ সর্বনাম স্থানে দুটো সূত্র ছিল, একটা সি সর্বনাম স্থানম আর একটা সুডা নপুংসকস্য। অধোলিখিতেষু কস্য সর্বনাম স্থান সংজ্ঞা ভবতি? টা গি সি গি কার হয়? স্যার শ্রী। इति सूत्रेण का संज्ञा क्रियते? सर्वनाम स्थान, निष्ठा संज्ञा, प्रातिपदिक ना पद संज्ञा? সর্বনাম স্থান। ষোলোতে এসেছিল। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে এইভাবে আমাদের সংজ্ঞা প্রকরণ শেষ হলো। এরপর যদি সংজ্ঞা প্রকরণে কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করতে পারেন। স্যার, এই এক্সামে একটা কোয়েশ্চেন ছিল, প্রত্যাহারে কস্য গ্রহণং ন ভবতি। আনসারটা আর অপশন ছিল স্বরস্য, হলহ, ইতহ আর বর্ণস্য। এর আনসারটা স্বরস্য হবে তো? প্রত্যাহারে কস্য গ্রহণম ন ভবতি, হ্যাঁ। ইতের গ্রহণ হয় না। আগের দিনেই তো বলেছিলাম, মায়ের সব সূত্র আমি পড়েছেন যে প্রত্যাহারের মধ্যে ইতের গ্রহণ হয়। আচ্ছা আচ্ছা। ঈদ লাগে আসলে প্রত্যাহার এটা তৈরি, কিন্তু প্রত্যাহারের মধ্যে কি ঈদ বর্ণে গ্রহণ হয়? আচ্ছা, তো স্যার এটা ওই বলেছিলাম টেস্ট। ঘরগুলো হচ্ছে রাজমিস্ত্রির মতো, তারা ঘর তৈরি করে, সেই ঘরে থাকে না। ঠিক আছে,
হুম স্যার হ্যাঁ, আসলে এটা কনফিউজ হয়ে গেছিলাম, ওই টেস্টটা যখন দিয়েছিলাম ওখানে ইট কারেক্ট মানে ইট করেছিলাম কিন্তু আনসার দিচ্ছে সদস্য, ওই জন্য কনফিউজ হয়ে গেছিলাম। তাই ওটা মানে কোনো কারণে যিনি প্রশ্নটা সেট করেছেন গুগল ফর্মে ভুল করেছেন। হুম হুম। সরাসরি আচ্ছা হবে না, ওটা আচ্ছা ইতে হয় হবে। ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, আকাশের আকাশের কি প্রশ্ন আছে? খাত তোলো, ক্রমশ জিজ্ঞাসা করবো। স্যার নদীটা আমাকে একটু বলে দিন একটু, নদী নদী বিষয়ে যেগুলো বললাম, বলবেন। হ্যাঁ হ্যাঁ, নদী নদীটা একটু বললাম, আমাকে বলে দিন। স্পেসিফিক হ্যাঁ কিছু স্যার, ওই প্রশ্নটা সূত্রগুলো দেখা একটু গেছে। আমাকে বলে দিন। এত বড় প্রকরণ পুরোটা রিপিট করা সম্ভব নয়, রেকর্ড শুনবে, কিন্তু যদি কোনো কারণে স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে উত্তর দেবে। এইভাবে রিপিট বললে তো পুরোটা তো রিপিট করা সম্ভব নয়, অনেকটা বিষয় আছে না। শর্টে যদি বলতে হয় দীর্ঘইকারান্ত, দীর্ঘকারান্ত স্ত্রীলিঙ্গ স্যার শব্দকে চারটে, নদী বলা হয়। স্যার চারটে হ্যাঁ বিষয় বলো। বললেন না, চারটে বিষয় বললেন না, হ্যাঁ ওই চারটে বিষয়ের মধ্যে একটা বিষয় আমার হ্যাঁ, মিস হয়ে গেল। ওই চারটে বিষয় একটু আমাকে বলে দিন, তাহলে আমি বুঝে নেব। ইকারান্ত দীর্ঘকারান্ত শব্দ নদী সংজ্ঞক হয় যদি সেখানে ইয়ং উবং এর সম্ভাবনা না থাকে। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইয়ং উবং এর সম্ভাবনা যদি থাকে, আম প্রত্যয় যদি পরে থাকে, তাহলে সেখানে নদী সংজ্ঞা সেখানেই হয়, কারণ ইয়ং উবং যেখানে হয় সেখানে নদী সংজ্ঞা নিষেধ থাকে। তাহলে সেখানে বললো সেখানে আম প্রত্যয় পরে থাকলে হয়। কোন সূত্রের দ্বারা? বামী সূত্রের দ্বারা। তারপরে বলা হলো ইয়ং উবং এর সম্ভাবনা আছে এবং সেইখানে যদি গীত প্রত্যয় পরে থাকে, সেখানেও বিকল্পে নদী সংজ্ঞা হয় গীতি হ্রস্ব ই। 3 নম্বর বিষয়। 4 নম্বর বললাম হ্রস্বইকারান্ত হ্রস্বকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দেরও গীত প্রত্যয় পরে থাকলে বিকল্পে নদী সংজ্ঞা হয়, সেটাও হয় গীতি হ্রস্ব সূত্র দ্বারা। গীতি হ্রস্ব সূত্র দ্বারা দুটো নদী সংজ্ঞার বিধান করে 2 রকম ভাবে। দীর্ঘইকারান্ত দীর্ঘকারান্ত যেখানে ইয়ং উবং হতে পারে তাদের জন্য হয়, আবার হ্রস্বইকারান্ত হ্রস্বকারান্তের পরে গীত থাকলে সেখানেও হয়। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, পার্থ বলো। স্যার বললাম যে ওই কিছু শব্দ যেগুলো দীর্ঘইকারান্ত এবং দীর্ঘকারান্ত ইয়ং উবং কিভাবে হচ্ছে এটা কিভাবে বুঝবো? ওই যে বললাম যে স্নু থাকলে, ভ্রু থাকলে, ভ্রু শব্দ অথবা ধাতু হলো। 1 নম্বর তো দেখো এখানে তো ডিটেলস তো দেওয়া নেই। 2 নম্বর হচ্ছে যে যদি কোনো কারণে মাথায় নাও থাকে, এখানে জিজ্ঞাসা করলো শ্রী ভ্রু জিজ্ঞাসা করো, তার বাইরে যাবেন, জোরের উপরে স্ত্রী যেতে পারে। আর এর থেকেও যদি জানতে হয় তাহলে সেখানে তোমাকে তো চিনতেই হবে, যদি সেটা ধাতু হয় তবেই সেখানে হবে, এই ধাতু না হয় তাহলে হবে না। কারণ ইয়াগুবং তো হলে স্নুর হয়, না হলে ভ্রুয়ের হয়, না হলে ধাতুর হয়। এবার ধাতু তো অনেক আছে, সেটা তো আর আমার ধরো ধাতু চেনার উপায় তো আর কি করে বলবো, সেটা তোমাকে তো বুঝতে হবে যে এটা ধাতু আর এটা ধাতু নয়। ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ। লিপিকার কি প্রশ্ন আছে? স্যার আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আগের জন্য এই প্রশ্নটাই জিজ্ঞাসা করলেন বেশ, কণিকার ইয়ং কি আর প্রশ্ন উবংটা। আছে? কণিকার কিছু প্রশ্ন আছে? হ্যাঁ স্যার আছে। বলো বলো তাড়াতাড়ি। স্যার বলছি ওই টেস্টে একটা প্রশ্ন ছিল যে সকার আর বকারয় ওটা মানে সবর্ণ সংখ্যা অস্থি না নাস্তি ওটা ছিল। তো ওখানে স্যার অপশানে তো উচ্চারণ স্থানটাও ভিন্ন বলেছে, আবার আভ্যন্তর প্রযত্নটাও ভিন্ন বলেছে, তাহলে তো কোনটা করবো? বুঝতে পারলাম না কোন প্রশ্নটা বলছো। ওই তালব্য সকার আর বকারয় ওই সবর্ণ সংজ্ঞা হবে কি হবে না সেটা দিয়ে 4টে অপশন দেওয়া। আচ্ছা, হ্যাঁ তাহলে সেখানে কারণ দেওয়া ছিল না, যে সকার আর বকারের সবর্ণ সংজ্ঞা হবে না হবে না। তাহলে সকার আর বকারের সবর্ণ সংজ্ঞা কি হবে? হ্যাঁ সেখানে তো স্যার আমি সবর্ণ সংজ্ঞা নাস্তি উচ্চারণ স্থান ও ভিন্নত্বাৎ এটা করেছিলাম, কিন্তু এখানে আভ্যন্তর প্রযুক্ত ভিন্ন রয়েছে, তাহলে কোনটা সিলেক্ট করবো? সকার আর বকারের কোনটা সিলেক্ট করবে? হ্যাঁ কারণ আচ্ছা, ওখানে অ্যান্সারে ওখানে অপশন শুধু আভ্যন্তর দেওয়া ছিল প্রযোজনতা। যে আভ্যন্তর প্রয়োজনা ভিন্নত্ব আর দেওয়া ছিল নাকি? হ্যাঁ আর হ্যাঁ স্যার, উচ্চারণ উত্তরটা স্থান ওটা ও দাও। ভিন্নত্বাৎ আচ্ছা, ওখানে দুটোই তো ছিল। দুটোই হবে, সকার বকার দুজনের হবে না, তার কারণ এখানে আভ্যন্তর প্রযোজনও আলাদা আর উচ্চারণ স্থানও হ্যাঁ আলাদা। ওটাও আলাদা। হ্যাঁ। সেটা কি অপশনে ছিল না? না স্যার ছিল দুটো স্যার। অপশনই ছিল, এবার আমি উচ্চারণ স্থানটা করেছি কিন্তু অ্যান্সারে দেখাচ্ছিল আভ্যন্তর প্রযোজন, তো সেই জন্যই দিতে। না মানে আভ্যন্তর যত্ন আর আশ্র দুটো একসঙ্গে ছিল না অপশনে?
ছিল স্যার। না, আলাদা আলাদা, না স্যার, চারটে আলাদা আলাদা অপশন ছিল। আলাদা আলাদা স্যার option। একটা তো ছিল না স্যার। উচ্চারণ স্থান ভিন্ন যদি আর একসঙ্গে না অভ্যন্তর থাকে, যত্ন ভিন্ন, এটা একটা অপশন ছিল তো স্যার। যদি থাকে তাহলে সেই অপশনটা হবে যে উচ্চারণ স্থান। যদি না থাকে তাহলে হুম। প্রশ্নে ভুল আছে, যদি কোনো কারণে না থাকে তাহলে ভুল আছে। আর যদি থাকে তাহলে সেটা হবে যেখানে উচ্চারণ স্থান এবং আভ্যন্তর যত্ন দুটো আলাদা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা তাই হ্যাঁ যাই স্যার। করো বিষয়টা তোমরা ঠিক বুঝেছো। বেশ, তনুশ্রী স্যার, আরেকটা আমার ওটাই প্রশ্ন ছিল। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছি আগের দিনের ক্লাসে ওই স্ত্রী সর্বনাম স্থানম যেটা সূত্রটা ছিল, ওখানে নপুংসক লিঙ্গে তো যশ আর ষষ্ঠার সর্বনাম স্থান সংজ্ঞা হচ্ছে, কিন্তু যশ আর সসের প্রতিপদ, নয়, যশ আর সসের স্থানে যে সি হয় তার সর্বনাম স্থান সংজ্ঞা। ও, আচ্ছা তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। তাহলে আমরা এবারে কারক প্রকরণে প্রবেশ করব। অনেকেই কারক প্রকরণের জন্য প্রতীক্ষা করছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমাদের কারক প্রকরণ একটি বহু চর্চিত প্রকরণ। সেখানে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কারক কাকে বলে, কারক শব্দের নির্বাচন কি, কারক শব্দের ব্যুৎপত্তি কি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসে। নির্বাচন মানে বিগ্রহ, আর ব্যুৎপত্তি মানে কি ধাতু আছে কি প্রত্যয় আছে। তাহলে কারক শব্দের নির্বাচন কি না, বলা হচ্ছে করোতি ইতি কারকম, করোতি ইতি কারকম। তাহলে করোতি মানে যেটা করে, কি করে সেটা একটু পরে ডিটেলসে বলা হয়, আপাতত এটুকু জেনে রাখো। ব্যুৎপত্তি কি, ব্যুৎপত্তি হচ্ছে ক্রি ধাতু নুল প্রত্যয়, তার সঙ্গে সুপ্রত্যয় যোগ করলে কারকম রূপটা হয়ে যায়। আর যদি ক্রিয়ার সঙ্গে নুল প্রত্যয় যোগ করো কারক রূপ হয়। আর কারক শব্দ নপুংসক লিঙ্গ হয়, ফলের মতো ফলম। নুল এই যে প্রত্যয়টা সেটা হয় কার দ্বারা, সূত্র দেওয়া আছে নুল ত্রিচৌ। তাহলে এই সূত্রের দ্বারা কি হয়ে যায়, নুল প্রত্যয় হয়ে যায়, দিয়ে কারক শব্দটা নিষ্পন্ন। এটা নিয়ে আমরা সকলেই জানি, এই নিয়ে কোনো বিশেষ কোনো মাথা ব্যথা নেই। তাহলে এখন এই যে কারক কাকে বলে, এই নিয়ে প্রাচীন বৈয়াকরণ আর নবীন বৈয়াকরণদের মধ্যে একটু মতভেদ আছে। কি মতভেদ না, প্রাচীন বৈয়াকরণরা বলেন ক্রিয়ান্বয়ী কারকম, আর নবীন বৈয়াকরণরা বলেন ক্রিয়াজনকম কারকম। তাহলে ক্রিয়ান্বয়ী কারকম আর ক্রিয়াজনকম কারকম দুটোর মধ্যে পার্থক্যটা এরকম। ক্রিয়ান্বয়ী কারকম মানে ক্রিয়ার সঙ্গে যার অন্বয় হয় তাকেই কারক বলে। যেমন রামঃ হস্তেন পিতুঃ ধনম দদাতি, দদাতি কিম দদাতি, ধনম দদাতি। কহ দদাতি, রামঃ দদাতি। কেন দদাতি, হস্তেন দদাতি। এই যে পিতুঃ ছিল মানে রাম বাবার সম্পত্তি দান করে, তা রামঃ পিতুঃ ধনম দদাতি। তাহলে এখানে কস্য দদাতি প্রশ্ন হয় না, প্রশ্ন হয় কস্য ধনম দদাতি। তাহলে কস্য ধনম না পিতুঃ ধনম। তাহলে এই যে পিতুঃ মানে পিতার সঙ্গে কার অন্যায় হচ্ছে, ধনের অন্যায় হচ্ছে। তার জন্য এখানে এটা ক্রিয়ার সঙ্গে অন্বিত হয় না বলেই এটা কারক নয়। যার সাক্ষাৎ ক্রিয়ার সঙ্গে অন্যায় হবে তাকেই আমরা কারক বলি। আর নবীনরা বলেন যেটা ক্রিয়াজনক মানে ক্রিয়া যিনি সম্পাদন করেন তাকেই কারক বলে। যেমন রামঃ ব্রাহ্মণস্য পুত্রম পন্থানম পৃচ্ছতি। রাম ব্রাহ্মণের ছেলেকে রাস্তা জিজ্ঞাসা করছে। তাহলে পৃচ্ছতি মানে কি, জিজ্ঞাসা করছে, প্রশ্ন ক্রিয়া। তাহলে এইখানে কে কাহ পৃচ্ছতি, রাম পৃচ্ছতি। তাহলে প্রশ্ন ক্রিয়াটা সম্পাদন কে করছে, রাম করছে, তাই রাম কারক। এখন ভালো করে দেখো, যদি এখন পুত্র না থাকে তাহলে কি জিজ্ঞাসা করতে পারবে, পুত্রকে থাকতে হবে না, হবে না? তাহলে প্রশ্ন ক্রিয়া সম্পাদন করতে গেলে পুত্রকে লাগবে, তাই রাম পুত্রম পৃচ্ছতি। কি জিজ্ঞাসা করছে, পন্থানম রাস্তা, তাহলে প্রশ্নের বিষয় এটা, এটাকেও থাকতে হবে, এটাও ক্রিয়া সম্পাদন করছে। কিন্তু
রামঃ ব্রাহ্মণস্য পুত্রম পন্থানাম পৃচ্ছতি। এখানে প্রশ্ন ক্রিয়ার সঙ্গে ব্রাহ্মণের কোনো সম্পর্ক আছে? পুত্রের সঙ্গে ব্রাহ্মণের সম্পর্ক থাকতে পারে, ব্রাহ্মণ থাকলেও প্রশ্ন করা যেতে পারে, ব্রাহ্মণ না থাকলেও প্রশ্ন করা যেতে পারে। তাহলে প্রশ্ন ক্রিয়া সম্পাদনে ব্রাহ্মণের কোনো ভূমিকা নেই, তাই ব্রাহ্মণ ক্রিয়াজনক নয়, তাই কারক নয়। এবার এদের মধ্যে অনেক চর্চা বাদ বিতণ্ডা আছে, সেটা আমাদের জন্য দরকার নেই। আমাদের জন্য এতটাই দরকার যে প্রাচীনদের মতে ক্রিয়ান্বয়ী কারকম আর নবীনদের মতে ক্রিয়াজনকম কারকম। কারক শব্দে নির্বাচন করোতি ইতি কারকম, আর উৎপত্তি হচ্ছে ত্রি ধাতু থেকে নুল প্রত্যয় করলে কারক হয়। সূত্রটা নুল ত্রিচৌ। কারক কটা? ষট কারকানি। কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তাহলে কারিকা দেওয়াই আছে। কর্তা কর্ম চ করণম সম্প্রদানম তথৈব চ অপাদানাধিকরণে চেত্যাহু কারকানি ষট। এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে আমাদের চর্বিত সর্বন, আমরা সকলেই মোটামুটি জানি। এরপরে যেটা আমরা প্রবেশ করছি একটু নতুন পেতে পারি, সেখানে হচ্ছে বলা হচ্ছে এই যে ছটা কারক হলো, সেই ছটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কটা ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে। তাহলে এখন যদি দুটো ভাগে ভাগ করা হয়, তাহলে এখন কারকের সংখ্যা 12টা। তাহলে 6 দিয়ে কটা হয়ে যাবে? 12টা হয়ে যাবে। তাহলে এখন কি করে হবে 6 দিয়ে 12টা? তাহলে উক্ত আর অনুক্ত, তাহলে কর্তা একটা উক্ত আর একটা অনুক্ত। কর্ম উক্ত অনুক্ত, কর্ণ উক্ত অনুক্ত, সম্প্রদান উক্ত অনুক্ত, অপাদান উক্ত অনুক্ত, অধিকরণ উক্ত অনুক্ত। তাহলে 6 দিয়ে কটা হয়ে গেল? 12টা। ঠিক। তাহলে কর্তা এখন দুটো, একটা উক্ত কর্তা অনুক্ত কর্তা, উক্ত কর্ম অনুক্ত কর্ম, উক্ত কর্ণ অনুক্ত কর্ণ, এইভাবে 12টা ভাগ হলো। এরপর এখানে একটা যে বলার জিনিস আছে যে আমরা যে কারক প্রকরণ পড়তে চলেছি, এইখানে আমাদের কিছু পূর্বাগ্রহ ছাড়তে হবে। পূর্বাগ্রহ মানে আমি বলতে চাইছি যেগুলো আমরা আগে থেকে জানি। আগে থেকে জানি কি জানি? যে কর্তৃকারকে কি বিভক্তি হয় না প্রথমা বিভক্তি হয়, এটা বাদ দিতে হবে। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, এটা ঠিক নয়। তৃতীয়া দেখলেই সেখানে কর্মকারক আছে, এটা বাদ দিতে হবে। যদি বাদ না দিতে পারি তাহলে আমি কোনোদিন কারক বিভক্তি শিখতে পারবো না। ওই গোটা কথা উদাহরণ মুখস্থ করবো, সেগুলোই পরীক্ষায় আসলে উত্তর দিতে পারবো। তার বাইরে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি উত্তর দিতে পারবো না। আর কারক প্রকরণ এই কারণেই জটিল, আমরা কারক যতবারই পড়ি না কেন কারক আমাদের কাছে জটিল বলেই মনে হয়। তার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে কারক প্রকরণ অর্থের উপরে নির্ভর করে। কোনো বাক্যের আমি অর্থ না বুঝে যদি কারক নির্ণয় করতে যাই তাহলে আমার কারকে ভুল হবেই। তাই কারক নির্ণয় করার প্রথম শর্ত বাক্যের অর্থ বুঝতে হবে প্রথম। আর 2 নম্বর গতানুগতিক ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেটা কিভাবে, সেটা আমরা ক্রমশ দেখব। তাহলে আমরা বুঝে নিলাম যে কারক আমাদের এখন আপাতত কারক কটা? 12টা। এরপরে আসছে বিভক্তি। তাহলে বিভক্তি কটা? 7টা। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কিন্তু পাণিনীয় ব্যাকরণে আসলে বিভক্তি সুপ এবং তিং, এই দুটোকেই কি বলা হয়? বিভক্তি বলা হয়। সুপকেও বিভক্তি বলা হয়, তিনকেও বিভক্তি বলা হয়। কিন্তু কারক প্রকরণে বিভক্তির দ্বারা শুধু সুপকেই বোঝানো হয়, তিনকে বোঝানো হয় না। যদিও পাণিনীয় ব্যাকরণে সুপ তিং দুটোই বিভক্তি, কিন্তু কারক বিভক্তি প্রকরণে বিভক্তি বলতে কাকে ধরবো? শুধু সুপকে ধরবো। তাহলে সুপের সংখ্যা তো 21টা, তাহলে সেটা আমরা কি করে 7টা বিভক্তি বলবো? 21টাকে তিনটে ভাগ করে আমাদের 7টা বিভক্তি করে। সু ও যশ প্রথমা, অমূর্ষস দ্বিতীয়া, টাভ্যাম ভিস তৃতীয়া, ঞেভ্যাম ভস চতুর্থী, মসিভ্যাম ভস পঞ্চমী, ঞস ও সাম ষষ্ঠী, ঘি ও সোপ সপ্তমী। তাহলে কারক কটা পেলাম? 12টি। 12টি। বিভক্তি কটা পেলাম? 7টি। ঠিক আছে। তাহলে পাণিনির যে বিভক্তিষ্ঠ সূত্র আছে, সেই বিভক্তিষ্ঠ সূত্রের দ্বারা বিভক্তি কাকে বলে?
সুপ এবং সুপ সিংহ। বাদ দিয়ে কারক প্রকরণে বিভক্তি বলতে কোনগুলোকে বুঝবো? শুধু সুপকে বুঝবো। সুপের সংখ্যা কটা? 21টি। 21টি। ঠিক আছে, এরপরে আসি তাহলে আমরা মোটামুটি আমাদের প্রসিদ্ধ নিয়ম যে বিভক্তি 7টা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সেই বিভক্তি গুলোকে আবার দুই ভাগে ভাঙা। কভাগে ভাঙা হয়? দুই ভাগে। একটা হচ্ছে দুই ভাগে। কারক বিভক্তি, আর একটাকে বলা হয় উপপদ বিভক্তি। তাহলে প্রথমা বিভক্তি যদি কারকের হয় তাহলে সেটা প্রথমার কারক বিভক্তি, যদি উপপদ হয় তাহলে প্রথমা উপপদ বিভক্তি। তাহলে এখন প্রশ্ন, কারক বিভক্তি কোনটা, উপপদ বিভক্তি কোনটা? দুটো এক না আলাদা? আমরা আবার শব্দ বিভক্তি বলে একটা বিভক্তি শুনি, তাহলে সেটা তো বললেন, আপনি বললেন কারক আর উপপদ বিভক্তি। তাহলে সেইখানে বলা হচ্ছে বিভক্তি আদতে দুই প্রকার, কারক বিভক্তি আর একটা হচ্ছে উপপদ বিভক্তি। শব্দ বিভক্তি আর শব্দ বিভক্তি বলে আলাদা কোনো বিভক্তি পাণিনীয় ব্যাকরণে স্বীকার করা হয় না। বোঝানোর সুবিধার জন্য অনেকেই শব্দ বিভক্তি বলে থাকতে পারে, কিন্তু পাণিনীয় ব্যাকরণে তার কোনো অস্তিত্ব নেই। পাণিনীয় ব্যাকরণ দুই প্রকারের বিভক্তি হয়, একটা কারক বিভক্তি আর একটা উপপদ বিভক্তি। তাহলে কারক বিভক্তি কাকে বলে? না, কারক বোঝাতে যে বিভক্তির প্রয়োগ করা হয় তাকে কারক বিভক্তি বলা হয়। তা বাদ দিয়ে যে বিভক্তিগুলো হয় সবই হচ্ছে তাকে উপপদ বিভক্তি বলা হয়। কি বলা হয়? একটা উদাহরণ, কর্মণি দ্বিতীয়া। কি সূত্র আছে? কর্মণি দ্বিতীয়া, তার মানে কি কর্ম বোঝাতে দ্বিতীয়া বিভক্তি হয়। কর্তৃকর্ণেয় তৃতীয়া, কর্তা এবং কর্ণ বোঝাতে তৃতীয়া হয়। চতুর্থী সম্প্রদানে, সম্প্রদান বোঝাতে চতুর্থী হয়। হেতৌ, হেতু সূত্র দ্বারা কি হয়? হেতু কি হয়? করণ। স্যার করণ। স্যার তৃতীয়া পঞ্চমী হয়। তৃতীয়া বিভক্তি হয়। হেতু বোঝাতে হেতু সূত্রের দ্বারা তৃতীয়া বিভক্তি হয়। এই যে হেতু মানে করণ, এখানে আমাদের গলদগুলো লুকিয়ে আছে। হেতু সূত্রে অর্থ হেতু বোঝালে তৃতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে হেতু বোঝালে তৃতীয়া বিভক্তি হয়, এই যে তৃতীয়াটা হলো সেটা কাকে বোঝাতে হচ্ছে? হেতুকে বোঝাতে। হেতু কোনো কারক? হ্যাঁ। কারণ কারকের সংখ্যা কটা? হেতু কারক কি করে হবে রে? না স্যার, কারণ না 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 এটা। না। কারক ছটা, কারক ছটা, কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তার মধ্যে হেতু আছে? না না। যদি না স্যার, হেতু না নেই স্যার। থাকে তাহলে এই যে হেতু সূত্রের দ্বারা বিভক্তিটা হলো, এটা কারক বিভক্তি না উপপদ বিভক্তি? এটা উপপদ বিভক্তি। উপপদ বিভক্তি স্যার। উপপদ তাহলে বিভক্তি। কারক বোঝালে যে বিভক্তি হয় একমাত্র সেই বিভক্তি কারক বিভক্তি। বাদ বাকি যাই বিভক্তি হোক না কেন সেগুলো কি বিভক্তি হবে? উপপদ উপপদ। বিভক্তি। উপপদ বিভক্তি। যেমন বলা হয় নমস্বস্তি স্বাহা স্বধা অলম বসডিয়োগাচ্চ, নম শব্দ যোগে চতুর্থী হয়, এই শব্দ যোগে চতুর্থী, ওই শব্দ যোগে চতুর্থী। তাহলে এখানে বলেছি কি এই কারক বোঝাতে চতুর্থী হয়? বলেছি না। সম্প্রদান কারক বোঝাতে চতুর্থী হয়। তাহলে এই যে না, নমস্বস্তি স্বাহা যে চতুর্থী হলো সেটা কি চতুর্থী? উপপদ। উপপদ। উপপদ বিভক্তি। তাহলে উপপদ। এইরকম যা অন্য অর্থে থাকবে, কারক বাদ দিয়ে যা অর্থে থাকবে, তাহলে সেগুলো সবই কি বিভক্তি হবে? উপপদ উপপদ বিভক্তি। বিভক্তি। উপপদ বিভক্তি। ঠিক আছে, যেমন বলবে অপবর্গে তৃতীয়া, অপবর্গ বোঝাতে তৃতীয়া হয়, তাহলে এটা কি বিভক্তি? উপপদ উপপদ বিভক্তি। বিভক্তি হবে। উপপদ বিভক্তি। অপবর্গ কারক নয়, অপবর্গ কি নয়? কারক নয়, কারক তো ছটায়, কারক তো ফিক্সড। তার জন্য বলছি কারকার্থে বিধীয়মানা বিভক্তি কারক বিভক্তি, আর কারকে তরার্থে বিধীয়মানা বিভক্তি উপপদ বিভক্তি। উপপদ আর এই যে শব্দ বিভক্তি বলে যেটা বলা হয় সেটা উপপদ বিভক্তির মধ্যেই পড়ে, কারণ বললো কারক অর্থে হলে কারক, বাদ বাকি যা পড়ে থাকে তাকে কি বলে? উপপদ বিভক্তি। যা পড়ে আছে মানে কি শব্দ বিভক্তি গুলো পড়ে, শব্দ যোগে যে বিভক্তি গুলো, তাহলে সেগুলো কার মধ্যেই ঢুকে যাবে? উপপদের মধ্যেই চলে আসবে। তাই বিভক্তি দুই প্রকার, কারক বিভক্তির উপপদ বিভক্তি। তাই শব্দ বিভক্তি বলে আলাদা করে কোনো স্বীকার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এগুলো সব জেনারেল কনসেপ্ট। তাহলে আমরা এখন কটা কারক পেয়েছি? 12টি। 12টা। 12টা। কেন এই 12টা ভাগ করলাম তার উত্তর এই চারটাতে দেওয়া আছে।
এই চার্টে কি দেওয়া আছে? উক্ত কর্তা অনুক্ত কর্তা। উক্ত কর্তায় কি বিভক্তি হয়? প্রথমা প্রথমা। উক্ত কর্মে কি হয়? স্যার প্রথমা উক্ত কর্মেও তাই। তাহলে ভালো করে যে দেখো, যে কোনো কারক যদি উক্ত হয় তাহলে সেখানে কি হবে? প্রথমা প্রথমা। আর এই যে কর্তৃকারকে প্রথমা হয়, এটা কত বড় ভুল ধারণা। তাহলে প্রথমা শুধু কর্তৃকারকে নয়, যে কোনো কারকে হতে পারে। কর্তৃকারকেও কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ কারকে, যেখানে সাতটাতেই হতে পারে, তাই সেখানে কর্তৃকারকে প্রথমা হয়, এটা বলাটা ঠিক হলো কি? হলো না, 1 নম্বর। 2 নম্বর আমি মেনেও নিলাম, ঠিক আছে, অধিকরণ যেন প্রথম হয়, অপাদান যেন প্রথমা হয়, তেমন কর্তাতেও তো প্রথমা হয়। তাহলে স্যার ভুল হলো কিভাবে? তাহলে সেখানে ভুল তো হলো না। যদি এখন জিজ্ঞাসা করে, এই যে বললে কর্তৃকারকে প্রথমা হয়, তার সূত্র কি? কোন সূত্রে বলা হয় যে কর্তৃকারকে প্রথমা হয়? কোন সূত্র আছে ব্যাকরণে যেখানে বলেছে না স্যার, কর্তৃকারকে? ব্যাকরণ নেই। নেই। কর্মকারকে দ্বিতীয় হয়, তার সূত্র আছে কর্মণি দ্বিতীয়। তাহলে আচ্ছা স্যার, কর্তৃকারকে প্রথমা হয়, তার কোনো সূত্র নেই। কর্তৃকারকে তৃতীয়া হয়, তার সূত্র আছে কর্তৃকর্মেয় তৃতীয়া। কিন্তু কর্তৃকারকে প্রথমা হয়, তার কোনো সূত্র নেই। তাই যদি কেউ জিজ্ঞাসা করে কর্তৃকারকে কি বিভক্তি হয়, তাহলে জিজ্ঞাসা করো উক্তে না অনুক্তে। যদি উক্ত হয় তাহলে প্রথমা, অনুক্ত হলে তৃতীয়া। যদি ভালো করে দেখা যায়, আমাদের সমগ্র কারক প্রকরণ অনুক্ত হলে কি হবে তার জন্যই। কারণ উক্ত কারক হলে সবসময় কি বিভক্তি হয়? প্রথমাই হয়। যে কোনো কারক হোক না কেন, যদি উক্ত হয়, চোখ কান করে বন্ধ করে প্রথমা। তাহলে বাদ বাকি 6টা, দ্বিতীয় কোথায় যাবে, তৃতীয়া কোথায় যাবে, চতুর্থী কোথায় যাবে, তার জন্যই আসলে কোন প্রকরণটা? কারক প্রকরণটা। তাহলে যে কোনো কারক যদি উক্ত হয় তাহলে সেখানে প্রথমা হবে, অনুক্ত হলে তার জন্য স্পেশাল বিভক্তি। তাহলে অনুক্ত কর্তায় কি বিভক্তি হয়? তৃতীয়া। বরং কর্তৃকারে কি বিভক্তি হয়? তার উত্তর তৃতীয়া দেওয়া ভালো। সূত্র জিজ্ঞাসা করলে তুমি বলতে পারবে কর্তৃকরণের তৃতীয়া। প্রথমা ভুল করেও বলো না, বললেই ফেঁসে যাবে। যখন সূত্র জিজ্ঞাসা করবে আর বলতে পারবে না, কারণ সেরকম কোন সূত্রই নেই যেখানে কর্তৃকারকে প্রথমা হয়। কারণ কর্তৃকারকে প্রথমা তো হয়ই না, প্রথমা তো হয় উক্তে। সেটা উক্ত কর্তাই হোক, কর্মই হোক, করণ হোক, সম্প্রদান, অপাদান যেই হোক না কেন। তাই এটা বলা যাবে না যে কর্তৃকারকে প্রথমা হয়। তাহলে বলতে হবে, যদি কর্তৃকারকে জিজ্ঞাসা করে উক্ত অনুক্ত ভেঙে বলো, না হলে তৃতীয়া বলো, তার সূত্র বলো। সব থেকে তো ভালো উক্ত অনুক্ত বলে বলো, মানে বলে বলা। তাহলে শুনলেই বুঝে যাবে যে না, এই ছেলেটি বা এই ছাত্রটি ভালো পড়াশোনা করেছে, তার উত্তর দেখেই বোঝা যাচ্ছে। কারণ নর্মালি তো সকলেই উত্তর দেবে কর্তৃকারকে প্রথমা হয়। তাহলে এটা আসলে অ্যান্সারটাও ঠিক নয়, আর এটা ইমপ্রেশনও তৈরি হবে না। যখন আমি বলবো যে হ্যাঁ কর্তৃকারকে বলতে উক্তে প্রথমা, অনুক্তে তৃতীয়া, তাকে তখন একটা আলাদা চোখেই দেখাবে। তার কারণ তার নলেজটা যে গভীর সেটা বোঝা যায়, এবং যে ক্লিয়ার আছে বিষয়ে, কোনো সমস্যা নেই। তাহলে উক্ত হলে প্রথমা হয় যে কোনো কারক, অনুক্ত হলে সেখানে কি হয়? স্পেসিফিক। তাহলে অনুক্ত কর্তায় তৃতীয়া, সূত্র কর্তৃকরণের তৃতীয়া। অনুক্ত কর্মে দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া। অনুক্ত করণে তৃতীয়া, কর্তৃকরণের তৃতীয়া। অনুক্ত সম্প্রদানে, চতুর্থী। অনুক্ত অপাদানে, পঞ্চমী। অনুক্ত অধিকরণে সপ্তমী। সপ্তমী। চতুর্থী, চতুর্থী সম্প্রদানে পঞ্চমী, অপাদানে পঞ্চমী, সপ্তমী, সপ্তমী অধিকরণে চ। এখানে একটা কথা লেখা আছে, দেখো কি লেখা আছে বলতো? সাধারণ ভাবে। তার মানে এই যে 4টা দেওয়া আছে, এইটা একদম এটাই হয় এরকম কোনো ব্যাপার নেই। অনুক্ত কর্তায় তৃতীয়াই হয়, তৃতীয়া বেশিরভাগ জায়গায়, এর ব্যতিক্রম আছে। অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, বেশিরভাগ জায়গায়, এর ব্যতিক্রম অনেক আছে। অনুক্ত কর্মে তৃতীয়া হয়, এটাও বেশিরভাগ জায়গায় হয়। তার জন্য সাধারণ ভাবে এর ব্যতিক্রম গুলো আরো ভালো করে জানতে হবে। কারণ সহজগুলো তো সকলেই জানে, ব্যতিক্রম গুলোই পরীক্ষায় আসে, আর সেগুলোই জানা আর না জানার পার্থক্যটা গড়ে দেয়। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বললাম মুক্ত হলে এই হবে, অনুক্ত হলে এই হবে, বেশ। তাহলে এখন উক্ত জিনিসটা কি, অনুক্ত জিনিসটা কি, সেটাই তো এখনো জানি না। তাহলে উক্ত কাকে বলে আর অনুক্ত কাকে বলে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস চর্চা করব। তাহলে আজকে আমাদের এত দূর পর্যন্তই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার স্যার। বলছি যে অনুক্ত কর্তা কি? হ্যাঁ, অনুক্ত কর্তায়
শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার বলছি অনুক্ত কর্তায় তৃতীয়া হচ্ছে, এটা কি কর্তৃকর্ণই তৃতীয়া এই সূত্র দ্বারা? হ্যাঁ বললাম তো, কর্তৃকর্ণস্য তৃতীয়া। ঠিক আছে স্যার। বেশ, আর কার কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে সকলকে শুভরাত্রি। আমরা আমাদের নেক্সট ক্লাস শুভরাত্রি স্যার।